রাজ শীতলকে এভাবে ধর্ষণ করবে সেটা শীতল ভাবতেই পারেনি। রাজ শীতলের ভাইয়ের ফ্রেন্ড ছিল, জানের জান ফ্রেন্ড ছিল রাজ। আর শীতলের ভাই রাজ নিজের বন্ধুর বোনের সাথে এরকম জঘন্য কাজ করবে সেটা শীতল ভাবতেই পারছে না। রাজ নম্র ভদ্র অমায়িক আচার আচরণের একটা ছেলে। মা বাবা কেউ বেঁচে নেই। শীতলের পরিবারই ছিল রাজের পরিবার। রাজের একটা ছোট বোন ছিল। 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মারা যায় রাজের বোন। শীতল জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে আছে, জামা কাপড়গুলো নিচে ফ্লোরে পড়ে আছে। রাজ নিজের কাজ শেষ করে ফ্লোর থেকে নিজের পোশাক তুলে পরে নিয়ে বাহিরে চলে গেল। শীতল তখনও অজ্ঞান হয়ে বিছানায় পড়েছিল। হিংস্র অন্ধ হায়নার মতো শীতলকে ছিন্নভিন্ন করেছে রাজ। কেন করছে এরকম রাজ, সেটা শীতল বুঝে ওঠার আগেই হায়নার থাবায় ব্যথা সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। শীতলের জ্ঞান ফিরতেই এক মুহূর্তও লাগলো না বুঝতে তার সাথে কি হয়েছে। ব্যথায় বিছানা থেকে উঠতে পারছে না শীতল। চোখ বন্ধ হয়ে আসছে লজ্জায় ঘৃণায়। কখনো ভাবতেই পারেনি সে কারো হাতে এভাবে ধর্ষিত হবে। তার মাথায় ধর্ষিতার তকমা লেগেছে। সমাজে এরকম মেয়েদের জায়গা কোথায় সেটা সে জানে। শীতল বিছানা থেকে উঠতে নিলে পড়ে যায় ফ্লোরে। মিনিমাম শক্তিটুকুও নেই তার মধ্যে ফ্লোর থেকে ওঠার। তখনই কারো কথা ভেসে উঠল শীতলের কানে। আমি কি হেল্প করব? শীতল তাকিয়ে দেখে যে তাকে ধর্ষণ করেছে সে সোফায় বসে আছে। নিষ্পাপ মুখ করে তাকিয়ে বলছে হেল্প করার কথা। রাজ সোফা থেকে উঠে আসতেই শীতল তার 2 হাত দিয়ে নিজের শরীর ঢেকে ফেলে। চোখ বন্ধ করে অঝরে কান্না করতে লাগলো শীতল। রাজ এসব তোয়াক্কা না করে ফ্লোর থেকে জামা কাপড় তুলে ছুঁড়ে মারে শীতলের দিকে। তাড়াতাড়ি ওয়াশরুমে ফ্রেশ হতে চাও, এগুলো পরে। ওয়াশরুমে তোমার জন্য আরো ড্রেস আছে, ফ্রেশ হয়ে ওগুলো পরবে। রাজ কথাগুলো বলেই রুমের বাইরে চলে গেল। যাওয়ার আগে দরজা জোরে ধাক্কা দিয়ে লক করলো বাহির থেকে। শীতল ওয়াশরুমে গিয়ে শাওয়ারের নিচে বসে রইল। কেন তাকে ধর্ষণ করা হলো সেটা এখনো জানে না শীতল। রাজের মতো এমন ছেলে তাকে ধর্ষণ করেছে সেটা কিছুতেই মানতে পারছে না শীতল। শীতল সকালে কোচিং থেকে ফিরছিল। স্বাভাবিকভাবেই রাজ তাকে রাস্তায় দেখে বাসায় ড্রপ করার কথা বলে পুরনো একটা বাড়িতে নিয়ে আসে। রাজ ভাইয়া, কোথায় যাচ্ছ? গেলেই দেখতে পারবে। তারপরেও বলেন কোথায় যাচ্ছি? আমায় কিডন্যাপ করছেন না তো? কথাটা বলেই শীতল হেসে দিল। রাজও মুচকি হাসলো। রাজ পুরনো বাড়িতে এসেই শীতলের হাত ধরে একটা রুমে নিয়ে আসে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে শীতল। এই সারপ্রাইজ আজীবন মনে থাকবে তোমার। রাজের চোখ হঠাৎ অন্যরকম হয়ে গেল। শীতল কিছু বোঝার আগেই রাজ শীতলকে থাপ্পড় মেরে বিছানায় ফেলে দেয়। রাজ ভাইয়া, আপনি কি করছেন? যা করছি তা তো দেখবে। আমি কিছু দেখবো না। আমার কোনো সারপ্রাইজ লাগবে না। তা বলে হয় নাকি? সারপ্রাইজ তোমাকে নিতেই হবে। দেখুন, আমার ভয় করছে, যেতে দিন আমায়। দেবো যেতে, আগে কাজ শেষ করে। কি কাজ করবেন? বাড়িতে সবাই ওয়েট করছে আমার জন্য। তোমাকে বাড়ি দিয়ে আসবো। আর তোমার বাড়ি তো জানিয়ে দিয়েছে ফোন করে তুমি আমার সাথে আছো, কেউ তোমার জন্য চিন্তা করবে না। রাজ নিজের শার্ট খোলা মাত্রই শীতলের আত্মায় পানি চলে আসে। শার্ট কেন খুলছেন আপনি? তুমি সিনেমা দেখো না ডিয়ার? শার্ট খুলে কি করে? রাজ হঠাৎ শীতলের জামায় হাত দেয় আর শীতলের কিছু বোঝার আগেই হিংস্রের মতো ঝাঁপিয়ে পড়ে। শীতল নিজেকে বাঁচানোর চেষ্টা করে, বাট একটা ছেলের শক্তির কাছে তাকে হার মানতে হয়। শীতল শাওয়ারের নিচে বসে এগুলো ভাবতে থাকে। এক সময় মনে করে এই কষ্ট থেকে একমাত্র মৃত্যু তাকে মুক্তি দেবে। এই কষ্ট বুকে নিয়ে সে বেঁচে থাকতে পারবে না। এই মুখ আর কাউকে সে দেখাবে না। শাওয়ারের নিচে বসে রাজের দেওয়া আঁচড়গুলো মুছতে থাকে শীতল, আর চিৎকার করে কান্না করতে থাকে। শীতল শাওয়ারের নিচে কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে বিকাল হয়েছে। শীতলের বাবা রাজকে ফোন করে বলে শীতলকে বাড়িতে নিয়ে আসতে। রাজ চালাকি করে বলে তার কিছু কাজিন আছে যারা দেশের বাইরে থেকে এসেছে, তাদের সাথে শীতল গল্প করে সময় কাটাচ্ছে। আসতে লেট হবে শীতলের। শীতলের খেয়াল রাখতে বলেছে শীতলের বাবা। রাজ বাঁকা হাসি দিয়ে মনে মনে বলে, খুব ভালো করে আপনার মেয়ের খেয়াল রাখবো হবু শ্বশুরমশাই। শীতলের জ্ঞান ফিরলে নিজেকে রুমের বেডে আবিষ্কার করে। মাথা ব্যথা করছে শীতলের। সে তো ওয়াশরুমে ছিল, এখানে কিভাবে এলো? শীতল খেয়াল করলো তার গায়ে শুকনো জামা। এই জামা যে রাজ পরিয়েছে সেটা ভাবতে তার বেশি সময় লাগেনি। রাজ রুমে ঢুকে শীতলের কাছে যায়। ওয়াশরুমে পড়েছিলে, আমার পাশের পানি তো সব শেষ করে দিলে গোসল করে। শীতল ঘৃণা নিয়ে রাজের দিকে তাকালো। তোমার জামা আমি চেঞ্জ করেছি, এটাতে রিয়েক্ট করার কিছু নেই। আপনি কি মানুষ না জানোয়ার? এত বড় জঘন্য অপরাধ করেও আমার সামনে কথা বলছেন আপনি?
আপনার মধ্যে বিবেক বলে কি কিছুই নেই? নিজের বন্ধুর বোনের সাথে এমন জঘন্য কাজ করতে একটু বিবেকে বাঁধলো না আপনার? আমার পরিবার আপনাকে কত বিশ্বাস করে, আর আপনি কিনা সেই বিশ্বাসের মর্যাদা রাখলেন না। রাজ শীতলের কোনো কথাই শুনছে না। এমন একটা ভাব করছে যেন সে কিছুই শুনতে পায়নি। রাজ আপন মনে নিজের কাজ করছে। কি সব পেপার দেখছেন আপনি? শীতল আবার বলল, আপনার মতো ভালো মানুষের মুখোশ পরা লোকেরা এইসবই করে। আপনাদের মতো লোকেদের কাছে তো সম্পর্কের কোনো মূল্য নেই, তাই না? আপনার মুখোশ আমি খুলে দেবো সবার সামনে। শীতল কথাগুলো বলেই রুমের বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। ঠিক তখনই রাজ শীতলের হাত টেনে দেয়ালের সাথে মিশালো। শীতল রাজকে একটা ধাক্কা দিয়ে বেড সাইডে ফেলে দিল। মাথায় অনেকটা চোট পেয়েছে রাজ। রাজের কপাল থেকে রক্ত পড়ছে। রাজ এসব তোয়াক্কা না করে শীতলের কাছে গিয়ে শীতলকে আবারও দেওয়ালের সাথে চেপে ধরল। শীতল ঘৃণা দৃষ্টি নিয়ে রাজের দিকে তাকিয়ে আছে। রাজ ভয়াবহ দৃষ্টি নিয়ে শীতলের দিকে তাকিয়ে থেকে বলল, অনেক হয়েছে তোমার লেকচার। তোমার বাবা তো কলেজের লেকচারার, বাবার মতো লেকচার তো ভালোই দিতে পারো। তোমার যে অবস্থা করেছে তাতে কারোর সামনে মুখ দেখাতে পারবে না তুমি। এসব যদি সোসাইটির লোকেরা জানে তাহলে তোমাদের সম্মানের 13টা বাজবে। আমাকে কেউ কিছুই করতে পারবে না। তোমার বাবার তো হার্টের সমস্যা, তাই না? যদি এসব তোমার বাবা জানে তাহলে কি হবে বলো তো? শীতল কিছুটা চিন্তায় পড়ে গেল। এসব সে ভাবেনি। তার বাবা জানতে পারলে মেনে নিতে পারবে না। তার মেয়েকে কেউ ধর্ষণ করেছে, এটা তার কাছে মৃত্যুর চেয়ে কষ্টদায়ক হবে। আমি তোমাকে এখনই বিয়ে করব। একমাত্র এটাই হবে তোমাদের সবার জন্য মঙ্গলজনক। এমনিতে আমি ছাড়া তোমার মতো ধর্ষিত মেয়েকে কেউ বিয়ে করবে না। শীতল এবার রাজকে থাপ্পড় দিল। তোর মতো জঘন্য লোককে আপনি বললেও পাপ লাগবে আমার। তুই ভাবলি কি করে আমি তোর মতো ধর্ষককে বিয়ে করব? কে জানে আরো কত কত মেয়ের তোর শিকার বানিয়েছিস তুই। তোদের তোদের মতো জানোয়ার অমানুষ কখনো কারো স্বামী হতে পারে না। রাজ শয়তানের মতো হাসি দিয়ে বলল, এমনিতে তোমার জবান খোলে না, সবসময় তো চুপচাপ থাকতে। এখন তো দেখছি বেশ চটর চটর করে কথা বলছো। আমাকে যা যা বলছো তার হিসেব আমি পরে শোধ সমেত নেব। এখন বিয়েতে রাজি না হলে তোমার বাবাকে ফোন করব, তারপর বলবো তার মেয়েকে আমি কিভাবে রেপ করেছি, বিস্তারিত সব বলবো। এরপর মিডিয়ার লোকদেরও জানাবো কিভাবে একজন নিরীহ সম্মানিত মেয়েকে আমি অসম্মানিত করেছি। শীতল এবার ভয় পেয়ে গেল। নিজের জন্য শীতলের ভয় লাগছে না, ভয় লাগছে তার বাবার জন্য। বাবার সম্মান মাটিতে মিশে যাবে তার মেয়ে ধর্ষণ হয়েছে এ কথা সোসাইটির লোকেরা জানলে। অন্যদিকে এই ধর্ষককে বিয়ে করা অসম্ভব। বিয়ে করলে প্রতি রাতেই এই জানোয়ার তাকে বৈধভাবে ধর্ষণ করবে, তাতে কোনো সন্দেহ নেই। শীতল কি করবে ভেবে পাচ্ছে না। তার চোখ দিয়ে লাগাতার অশ্রু ঝরছে। রাজ শীতলের উত্তরের জন্য ওয়েট করছে পকেটে হাত ঢুকিয়ে। আহ, আমি রাজি, তবে আমার আমার সাথে কেন এমন করছেন তা বলতে হবে আপনাকে। কাহিনী সবে শুরু হলো আর তুমি এখনো শেষ করতে চাও ডিয়ার? ধীরে ধীরে সব জানতে পারবে। আগে বিয়েটা হোক। তুমি রাজি তো বিয়ের জন্য? শীতল ঘৃণায় লজ্জায় নিচে তাকিয়ে আছে। এছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। রাজ বিয়ের জন্য শাড়ি আর গয়না বেডে রেখে নিচে চলে আসলো। শীতল নিরুপায় হয়ে সেগুলো পরে নিচে নামলো। কাজী আর রেজিস্ট্রার তাদের বিয়ে পড়ালো। স্বাভাবিক নিয়মে চুপচাপ তাদের বিয়ে হলো। রাজ আর শীতল দাঁড়িয়ে আছে। শীতলের বাবা মা আর ভাই রোজ সোফায় বসে আছে। কিছুক্ষণ সময় নীরবতা চলছে সবার মাঝে। শীতল শুধু কান্না করছে আর শীতলের মা আঁচল দিয়ে মুখ ঢেকে কান্না করছে। তোমরা আগে থেকে পছন্দ করো একে অপরকে, সেটা আমাকে আগে জানালে না কেন? আমার সম্মানের কথা একবারও ভাবলে না তোমরা? বোনকে কোলে নিয়ে বেড়ানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, পড়ানো, সারা রাত জেগে থেকে পরীক্ষার জন্য প্রিপারেশন করানো, এসবের এভাবে প্রতিদান পেলাম। ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার সুইট সিস্টার। শীতল কিছু বলছে না, শুধু কান্না করছে। আসল কথা বলে দিলে রাজ তার বাবাকে ধর্ষণের কথা বলে দিবে। এজন্য শীতল চুপচাপ দাঁড়িয়ে আছে। যা বলে রাজ বলেছে। রোদ, দোস্ত, আমরা ভালোবাসি দুজন দুজনকে, তাই না জেনে বিয়ে করেছে। তোরা তো শীতলে বিয়ে অন্য জায়গায় ঠিক করে ফেলেছিস। শীতলকে হারানোর ভয় আমি এই কাজ করেছি। তুই একদম কথা বলবি না, বন্ধু হয়ে এমন করলি। আমাদের সম্মানের কথা ভাবলি না। রাজ চুপ হয়ে গেল। আমি তোমাদের মুখ দেখতে চাই না। আমার মেয়ে মারা গিয়েছে আমার কাছে। এই বাড়িতে তোমাদের ছায়াও যেন আর না দেখি। রোদ বাবা, এদের চলে যেতে বলো। শীতল তার বাবার পা ধরে বসে পড়ল। বাবা, আমি ভুল করেছি, আমায় মাফ করে দাও। তোমাদের ছাড়া আমি বাঁচবো না বাবা। শীতলের বাবা পা ছাড়িয়ে নিয়ে চলে গেল নিজের রুমে। রোদও চলে গেল রাগে।
শীতলের মা তাদের মাথায় হাত রেখে চলে যেতে বলল। রাজ বাবা, তোমরা এখন চলে যাও। রোদের বাবা আর রোদ রাগ করেছে। রাগ চলে গেলে তোমাদের আপন করে নেবে। আমার মেয়েকে দেখো বাবা, তুমি ছাড়া ওর কেউ নেই আর। জি আন্টি, দেখে রাখবো, খুব ভালো করে দেখে রাখবো। আপনি চিন্তা করবেন না, ওর চোখের পানি পড়তে দেব না কখনো। শীতল শেষবারের মতো তার মাকে জড়িয়ে ধরে কাঁদল। তার মাও কাঁদল মেয়েকে বিদায় দিয়ে। শীতল মনে মনে বলল, আমি তোমাদের সম্মান নষ্ট করিনি মা। তোমরা জানো না তোমাদের মেয়ের সাথে কি হয়েছে। আজকের পর থেকে তোমাদের মেয়ে এক জীবন্ত লাশ হয়ে থাকবে। রাজ শীতলের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে শীতলকে নিয়ে তার গাড়িতে বসলো। ড্রাইভ করছে রাজ আর শীতল বাহিরে মুখ বের করে কাঁদছে তার পরিবারের জন্য। শীতল ভাবছে, কেন আমার জীবনে এমন হলো? রাজ কেন এমনটা করলো আমার সাথে? কি অপরাধ ছিল আমার? কিসের জন্য এমন করেছে সে? আর যাই হোক, এই অমানুষের সাথে তো থাকা যায় না। তার গা ঘিনঘিন করছে রাজের কথা ভেবে। সারা জীবন এই লোকের সাথে সে থাকবে কিভাবে? শীতল বাহিরে তাকিয়ে কান্না করছে। সে কি করবে তা ভাবছে। এরকম জানোয়ারের সাথে সে থাকবে কি করে সেটা ভেবে পাচ্ছে না শীতল। রাজ আর চোখে শীতলের দিকে মাঝে মাঝে তাকাচ্ছে। কীরকম নেশাগ্রস্তের মতো তাকিয়ে থেকে থেকে মুচকি মুচকি হাসছে রাজ। তখনই কিছু গুন্ডা টাইপ ছেলে রাজদের গাড়িটাকে তাদের গাড়ি দিয়ে ধাক্কা মেরে একটা খাদের পাশে ফেলে দেয়। ছেলেগুলো হেসে হেসে বলল, এত সুন্দর জিনিসকে নিয়ে কেউ বাইরে বের হয়? আমরা হলে তো বুকের ভিতর লুকিয়ে রাখতাম। রাজ কিছু বলবে তার আগেই ছেলেগুলো চলে গেল। রাজ তার গাড়ি খাদ থেকে রোডে নিয়ে এলো। শীতল কোনো রিয়্যাক্ট করেনি। তার সাথে রাজ যেটা করেছে তাতেই সে স্তব্ধ। রাজ রাগে জোরে জোরে বাতাসের বেগে ড্রাইভ করতে লাগলো। শীতলের দিকে রাজ এমনভাবে তাকাচ্ছে মাঝে মাঝে যেন শীতলের জন্য রাজ অপমানিত হয়েছে। রাজ শীতলকে অপমানের জন্য দায়ী করছে। শীতলের সুন্দরী হওয়া যেন অপরাধ। রাজ বিশাল এক আলিশান বাড়িতে গাড়ি থামালো। রাজ শীতলকে কিছু না বলেই হনহন করে ভেতরে চলে গেল। শীতল রাজের পিছু পিছু বাড়িটাতে ঢুকলো। বাড়ির ভেতর গিয়ে শীতল অবাক হলো। জমিদার বাড়ির মতো লাগছে বাড়িটা। বিদেশি সব শোপিস দিয়ে বাড়িটা সাজানো। শীতল কিছুটা ভয় পাচ্ছে। বাড়ির ভেতরে ঢুকে রাজকে সে দেখতে পাচ্ছে না। সে তো রাজের রুমও চেনে না। কিছুই বুঝতে পারছে না সে কি করবে। অবশ্য যার স্বামী রাজের মতো হয় তার সব কিছু নিজেই বুঝতে হয়। শীতল বেশ কিছুক্ষণ ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকলো। বৌরানী, আপনি এসে গিয়েছেন? আপনার জন্য ওয়েট করছিলাম। শীতল দেখলো একটা বয়স্ক লোক তার পিছনে দাঁড়িয়ে আছে। আপনি চেনেন আমায়? জি হ্যাঁ, আপনি রাজবাবার বউ। আমরা আপনার জন্যই অপেক্ষায় ছিলাম। রাজবাবা আমাদের জানিয়েছিলেন তিনি বিবাহ করেছেন। আপনি দেখতে ঠিক লক্ষ্মীর মতো। আপনার আর রাজবাবার ঘর আলোকিত ভরে উঠবে, দেখবেন। শীতল নিজে নিজে তার ছেলের হাসি দিল। চলুন আপনাকে আপনার রুমে দিয়ে আসি। শীতলকে রাজের রুমের সামনে এনে দিয়ে লোকটা চলে গেল। শীতল ধীরে ধীরে রুমে ঢুকলো। রুম দেখে শীতলের মনে হলো সে কোনো অন্ধকার বাঘের রুমে ঢুকেছে। হঠাৎ রাজ ওয়াশরুম থেকে টাওয়াল পরে বের হলো। রাজ শীতলকে খেয়াল করেনি। রাজ ফোনে কথা বলছে আর এক হাত দিয়ে টাওয়ালটা খুলছে। টাওয়াল খোলার সাথে সাথে শীতল একটা চিৎকার দিল। আহ! তুমি এখানে যে? আমাকে দেখতে ইচ্ছে করছিল বুঝি? আমার আদর নিতে এসছো তাই না ডিয়ার? কাছে এসো, একটু আদর করে দিই। রাজ মুচকি এসে কথাগুলো বলল টাওয়াল পরতে পরতে। আপনাকে আমার জুতাও দেখতে চায় না। আপনার আদরের থেকে পুরো গায়ে আগুন লাগিয়ে যাবো আমি। তবুও আপনার নোংরা ছোঁয়া আমার নিজের গায়ে লাগাবো না। এত তেজ তোমার? তোমার এই অ্যাটিটিউডের জন্য মন বারবার তোমার চায়ে প্রেমে পড়ে। তোমাকে ভালোবাসতে ইচ্ছে করে খুব। নেশা নেশা লাগে তোমার এই অ্যাটিটিউড দেখলে। রাজ শীতলের কোমর জড়িয়ে ধরে কথাগুলো বলে। শীতল রাজকে এক ঝটকা দিয়ে সরিয়ে দিল। রাজ মুচকে হাসল শুধু। তা দেখে শীতল বলে ওঠে, আপনার মতো জানোয়ার কাউকে ভালোবাসতেই পারে না কখনো। কারো প্রেমে পড়ে না ধর্ষকরা। কারো ভালোবাসার যোগ্যও না আপনার মতো জঘন্য লোক। আপনাকে কখনো কেউ ভালোবাসতে পারে না, কেউ না। আমাকে কেউ ভালোবাসবে না বলেই তো আমি তোমাকে বিয়ে করলাম। তুমি না চাইলেও আমার কাছে তোমাকে থাকতে হবে সারা জীবন। স্বামী হিসেবে তোমার আমাকে ভালোবাসতে হবে। স্বামী যেমন হোক তাকেই তোমাদের মতো মেয়েরা ভালোবাসে। আমি ভালোবাসবো আপনাকে? কুকুরকে ভালোবাসা ঢের ভালো হয়ে যাইতে। তাকিয়ে দেখো আমার দিকে একবার। আমার মতো ছেলেকে পাওয়ার জন্য মেয়েরা পাগল। তোমার ভাগ্য ভালো যে আমি তোমাকে বিয়ে করেছি। রাজের কথা শুনে শীতল কাঁদতে কাঁদতে বলল,
বিয়ে করা ছিল, তাহলে আমায় ধর্ষণ কেন করলেন? কি করেছিলাম আমি? এত বড় শাস্তি কেন দিলেন আপনি আমায়? রাজ শীতলের খুব কাছে এসে শীতলের চোখগুলো মুছে দিয়ে বলল, তোমাকে জোর করে বিয়ে করলে তুমি আমার কাছে থাকতে না। তোমার পরিবার তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেত, ডিভোর্স করিয়ে দিত আমাদের। তখন তোমার এবং তোমাদের থেকে আমার প্রতিশোধ নেওয়া হতো না জান। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কি করেছি আমি? আমার পরিবার কি করেছে আজ বলতেই হবে আপনাকে। আপনি কেন এমন করলেন? রাজ আবার শীতলের কাছে গিয়ে কানে কানে বলল, কাহিনী সবই শুরু, বলে দিলে তো জুস শেষ হয়ে যাবে। তোমার আমার কাছ থেকে মুক্তি নেই। কখনো আমার কাছ থেকে চলে যেতে না পারো, তাই তোমাকে ধর্ষণ করেছি আমি। ধীরে ধীরে তোমার থেকে আর তোমার সো কল্ড ফ্যামিলি থেকে রিভেঞ্জ নেব আমি। আমার কাছ থেকে চলে যেতে চাইলে তোমাকে ধর্ষণের কথা সবাই জানবে। তখন সোসাইটিতে তোমাদের সম্মান রাস্তায় লুটিয়ে পড়বে। এখন রাতের জন্য সাজুগুজু করে নাও, আমার প্রতিশোধের আগুনে চলার জন্য তৈরি হও ডিয়ার। তুমি না চাইলেও তোমাকে ছোবো, এটাই তোমার শাস্তি। শীতল এবার রেগে গিয়ে রাজের মুখে থুতু মারল। রাজ শীতলের বিহেভ দেখে চমকে যায়। শীতলের মতো মেয়ে এমন করছে তা কল্পনার বাহিরে। শীতল বেশ শান্তশিষ্ট মেয়ে, অবশ্য কোনো মেয়েকে অসম্মান করলে তো সে এরকম বিহেভ করবেই স্বাভাবিক। রাজ নিজের মুখ মুছে অগ্নিদৃষ্টি নিয়ে শীতলের দিকে তাকালো। শীতলও কম যায় না, সেও রেগে লাল হয়ে রাজের দিকে তাকালো, যেন রাজকে গিলে খাবে। রাজ শীতলকে কিছু করতে যাবে, তখনই কেউ দরজায় কড়া নাড়ল। রাজ বাবা, আপনাদের কিছু লাগবে কি? রাত হয়ে গিয়েছে, খাবারের ব্যবস্থা করতে হবে তো। কি কি আপনারা খাবেন তা বলে দিন, আমরা রান্না করে দিচ্ছি। বউ, রানীকে নিয়ে নিচে আসুন। রাজ শান্ত গলায় বলল, আপনি নিচে যান, আমরা আসছি। এখানে ছোট একটা কাজ আছে, এসে সেটা সেরে আসছে। লোকটা চলে যেতেই রাজ শীতলকে একটানে বেড়ে ফেলে দিয়ে শীতলের উপর উঠে বসে দুই হাত চেপে ধরল। শীতল ভয়ে চোখ বন্ধ করে নিল। না জানি তাকে কি করে রাজ। আমার তোমার মতো জঙ্গলি বিড়ালকে ভীষণ ভালো লাগে। তোমার বিহেভ আমি ফিদা হয়ে গেছে জাস্ট। তুমি যতই দূরে যাও, আমাকে ততই তোমার কাছে পাবে। আমার ছোঁয়া তোমাকে নিতে হবে ডিয়ার। এখন তুমি তৈরি হও, বিকজ বিয়ের প্রথম রাত বলে কথা। আজকে তোমাকে আমি আবার ধর্ষণ, সরি, আমরা তো স্বামী স্ত্রী, তাই ওয়ার্ডটা আদর হবে। রাজ শয়তানের মতো হাসি দিয়ে শীতলকে ছেড়ে চলে গেল রুমের বাহিরে। শীতল উঠে ভেতর থেকে দরজা লাগিয়ে বেডে আবার শুয়ে পড়ল। কাঁদতে কাঁদতে চোখ জ্বলছে শীতলের। বাবা মা ভাইয়ার কথা তার মনে পড়ছে। তাদের মিস করছে শীতল, নিশ্চয়ই তারাও মিস করছে শীতলকে। আমি কি কখনো নিজের লাইফে ফিরতে পারবো? কখনো নিজের পরিবারের কাছে যেতে পারবো আমি? এই জানোয়ারের কাছ থেকে কখনো কি মুক্তি পাবো আমি? আমাকে এই স্বামী নামের লোকটা তিলে তিলে মেরেই ফেলবে। নিজে নিজে কথাগুলো বলছে আর কাঁদছে শীতল। সে কি করেছে যার জন্য রাজ তাকে কষ্ট দিচ্ছে? কেন এমন করছে রাজ তার সাথে? শীতল একবারও রাজের রুমটাকে খেয়াল করেনি। কতটা শৌখিনতায় রুমটাকে গুছিয়ে সাজানো হয়েছে তা দেখলে শীতল রাজের রুচি কতটা বুঝতে পারত। শীতলের মাথা ব্যথা করছে, তাই সে লম্বা একটা শাওয়ার নিল। হঠাৎ শীতল কোমরে কারো ঠান্ডা স্পর্শ পেল। পিছনে তাকিয়ে দেখে রাজ শয়তানের মতো দাঁত বের করে হাসছে। ছাড়ুন আমায়। আপনার সাহস কি করে হয় আমার ছোঁয়ার? দূরে থাকুন আমার থেকে। আমি তোমাকে ছোবো না তো কে ছবি ডিয়ার? রাজের শিকারকে কারো ছোঁয়ার অধিকার নেই। কেন? আপনি আমাকে কিনে রেখেছেন? কিনেতে রেখেছে, আজকে তো চিরদিনের জন্য তোমাকে আমার করে নিলাম। শীতল রাজকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, আর কখনো মানবো না। আপনার মতো জানোয়ারকে আমি শুধু ঘৃণা করি, এর থেকে বেশি কিছুই না। রাজ শীতলকে আবারও নিজের কাছে নিয়ে এলো। রাজ শীতলের কানে কানে বলল, আমি তো তোমাকে বউ হিসেবে মানি, এটা আমার কাছে যথেষ্ট তোমার কাছে আসার। আমাকে তোমার ভালোবাসতে হবে না। আমার শিকারকে কিভাবে নিজের করে নিতে হয় তা আমি জানি ডিয়ার। শীতল দাঁতে দাঁত চেপে কথাগুলো শুনছে চোখ বন্ধ করে। তোমার চুলের সুবাসটা তো সেই লেভেলের, তোমার গায়ের গন্ধটাও একদম পারফিউমের মতো। শীতল রাজের পায়ে একটা মোচড় দিল পা দিয়ে। সে ভেবেছে রাজ তাকে ছেড়ে দিবে, বাট ছাড়ল না, বরং আরো জোরে চেপে ধরল পেছন থেকে। রাজ শীতলের কোমরে হাত বুলাতে বুলাতে বলল, তোমার মতো জিরো ফিগারের মেয়ে আমার সাথে পেরে উঠবে না, সো বৃথা চেষ্টা করো না দূরে যাওয়ার। এখন চলো খাবে, খেয়ে দিয়ে শক্তি অর্জন করো, বিকজ রোমান্স করতে গেলে তো তোমার হজম করতে হবে ডিয়ার। রাজ কথাগুলো বলেই শয়তানের মতো হাসি দিল। আমি কোনো ধর্ষকের টাকায় খাবার খাবো না, এর থেকে না খেয়ে মরে যাব আমি। মরতে তোমাকে হবেই, বাট সেটা আমার হাতে। তোমাকে আমি মারবো তিলে তিলে। আর বারবার আমাকে ধর্ষক বলবে না, খবরদার।
তাহলে আবার আমার জঘন্য রূপ ধারণ করতে হবে। এখন চলো, আমার সাথে চলো, তা না হলে তোমাদের বাড়ি ফোন করে বলবো তোমাকে কিভাবে বিয়ে করেছে। শীতল আর কিছু বলল না। রাজের সাথে নিচে গেল শীতল। খাওয়া শেষে শীতল ড্রেসিং টেবিলের সামনে বসে নিজেকে দেখছে। রাজের দেওয়া আঁচড়গুলো বেশ গাঢ় দাগ হয়ে রয়েছে। আচমকা রাজ এসে শীতলকে কোলে তুলে নিল আর বেডের মাঝখানে ফেলে দিল। শীতল কিছু বুঝে ওঠার আগে রাজ শীতলের উপরে উঠে খুব কাছে গিয়ে বলল, প্রতিশোধের আগুন জ্বলার জন্য তৈরি হও ডিয়ার। শীতল আপ্রাণ চেষ্টা করলো রাজের থেকে নিজেকে ছাড়াতে, বাট পারল না। হাজার হোক, একটা ছেলের শক্তির কাছে একটা মেয়ে কখনোই পেরে উঠবে না। শীতলের চোখ থেকে শুধু পানি পড়ছে, যা কেউ দেখছে না, এমনকি রাজও না। রাজ নিজের প্রতিশোধ নেওয়ার নেশায় আছে। ভোরের দিকে রাজ ক্লান্ত হয়ে উপর হয়ে ঘুমাচ্ছে। শীতল ব্যথায় কাঁদছে। রাজের কোনো হুঁশ নেই তাতে। শীতল বুঝতে পারছে না কিসের প্রতিশোধ নিচ্ছে রাজ তার কাছে। রাজের ছোঁয়ায় কোনো ভালোবাসা ছিল না, শুধু প্রতিশোধের নেশা ছিল। শীতল শাওয়ারের নিচে বসে কাঁদছে। এই কান্না কেউ শুনতে পারছে না, শুধু শীতল আর আল্লাহ তাআলা শুনছে। শাওয়ার শেষে শীতল নামাজ পড়ল। তারপর জায়নামাজে বসে মোনাজাত ধরে কান্নাকাটি করলো কতক্ষণ। শীতল কাঁদতে কাঁদতে জায়নামাজেই ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙলো তখন সামনে সেই রান্নার মহিলাকে দেখতে পেল। বৌরানী, ঘুম ভাঙলো আপনার? রাজবাবা মনে হয় আপনাকে সারা রাত অনেক জ্বালিয়েছে, তাই তো জায়নামাজে ঘুমিয়ে পড়েছিলেন। আসলে থাক না, আর লজ্জা পেতে হবে না। এখন নিচে চলুন, আপনার সংসার আপনি বুঝে নিন। আমার সংসার? কথাটা বলতেই শীতলের গলায় বেঁধে গেল। যার স্বামী এরকম হয় তার আবার সংসার, যে তাকে স্ত্রীর সম্মান দেয় না, তার সাথে তো আর যাই হোক সংসার করা যায় না। কি হলো বৌরানী? শীতল নিজের অজান্তে কেঁদে দিল। আপনার বাড়ির কথা মনে পড়ছে নিশ্চয়ই, তাই কাঁদছেন। কাঁদবেন না বৌরানী, রাজবাবা ভালো মানুষ। তিনি আপনাকে ভালোবেসে বিয়ে করেছে। আপনাকে তিনি অনেক সুখে রাখবে, দেখবেন। শীতল মনে মনে ভাবল, রাজের জঘন্য লোক হওয়ার পেছনে নিশ্চয়ই বংশগত কারণ আছে। যার গোড়া থেকে এমন, তার তো এরকমই হওয়ার কথা। সকালে শীতল খাবার খেলো না। সে রুমে গিয়ে কয়েকবার নিজের ফোন থেকে বাড়িতে কল করলো, বাট কেউ ফোন ধরলো না। শীতলের কান্না করাতে ভীষণ মাথা ব্যথা করছে, তাই সে বেডে বিশ্রাম নিচ্ছিল। কাজের খালা একটা প্লেটে করে নাস্তা দিয়ে গিয়েছেন রুমে, টেবিলের উপর। শীতল না খেয়ে উপর হয়ে শুয়ে রইল। রাজ না থাকাতে তার একটু শান্তি লাগছে। রাজ থাকলেই ঝগড়াঝাটি লেগেই থাকতো। চোখটা যেই লেগেছে তখনই কারো ঠান্ডা হাতের স্পর্শ পেল। এটা যে রাজের তা শীতলের বুঝতে বাকি রইল না। কি ব্যাপার, অসময়ে ঘুমে আছো যে? শীতল হাত সরিয়ে বলল, আমার ইচ্ছে, তাতে আপনার বাবার কি? উফ, রাগলে যা তোমায় লাগে ডিয়ার। তোমার রাগি ফেসের প্রেমে পড়ে গেছে আমি। আমি পুরো ফিদা তোমার উপর। শীতল বড় বড় চোখ করে রাজের দিকে তাকালো। আরে বাবা, তোমার বড় বড় চোখ দেখে তো আমি ভয় পেয়ে গেলাম। শীতল কিছু বলল না। সে রুমের বারান্দায় চলে গেল। অনেকক্ষণ শীতল সেখানে দাঁড়িয়ে রইল। পুরো বাড়িটাকে দেখল সে। বিশাল প্লট নিয়ে বাড়িটা তৈরি হয়েছে। দেয়ালগুলো বিশাল বড়। এখন দেয়াল টপকিয়ে বাইরে যাওয়া যাবে না। কি দেখছো ডিয়ার? দেয়াল টপকিয়ে বাইরে বের হয়ে পালানোর কথা ভাবছো না তো? আচমকা শীতলের মনের কথা বলাতে শীতল চমকে গেল। আমি কি চোর যে পালাবো? তাও তো ঠিক। ওখান থেকে পালাতে গেলে তোমার এত সুন্দর ফিগার থাকবে না ডিয়ার। গায়ের হাড়গুলো সব ভেঙে গুঁড়ো হবে। শীতল রাগে রুমে চলে এলো। রাজের সাথে কথা বলতে তার ঘৃণা লাগে। রুমে এসে দেখে প্লেট খালি। এদিকে শীতলের খিদে পেয়েছে খুব। রাজের জন্য রাতে ঠিকমতো খাওয়া হয়নি তার। কি ভাবছ? প্লেটের খাবারগুলো আমি খেয়েছি। তুমি তো আমার টাকায় খাবার খাবে না, তাই আমিই খেয়ে নিলাম। টাকা রোজগার করতে কষ্ট হয়, তাই নষ্ট করলাম না। কথাগুলো বলেই রাজ হেসে দিয়ে ল্যাপটপ নিয়ে সোফায় বসে পড়ল। শীতল আবার বারান্দায় গেল, যেখানে দাঁড়িয়ে থাকলো দুপুর পর্যন্ত। রাজের মুখ দেখার থেকে রোদে দাঁড়িয়ে থাকবে, তবুও সেটা শান্তির হবে। দুপুরে খাবার টেবিলে শীতল আর রাজ খাচ্ছে। শীতলের চিংড়ি খুব পছন্দের। যেই চিংড়ির প্লেট টাচ করলো, ঠিক তখনই রাজ প্লেটটা ছো মেরে নিয়ে গেল নিজের কাছে। তারপর গপ গপ করে একাই সব চিংড়ি খেয়ে নিল রাজ। একবার শীতলের দিকে তাকালো না পর্যন্ত। শীতলের আগে ডাইনিং থেকে উঠে রুমে চলে গেল। তার খুব অপমান ফিল হলো। সামান্য চিংড়ি সে খেতে পারলো না এই জানোয়ারটার জন্য। কি হয়েছে, এভাবে চলে এলেছে? আমার ইচ্ছে। রাগে বলল কথাটা শীতল। তুমি তো বললে আমার টাকা খাবে না, তাই তো আমি খেয়ে নিলাম। শীতল কিছু না বলে চলে যেতে লাগলো।
রাজ শীতলের হাত ধরে নিজের কাছে এনে কানে কানে বলল। তোমার গায়ের পারফিউমটা এখন আমার নাকে লেগে গেছে ডিয়ার। শীতল চিমটি কেটে নিজেকে ছাড়াতে লাগলো, বাট লাভ হলো না। বৃথা চেষ্টা করো না, এই প্যাকেটটা নাও আর ওয়াশরুম থেকে পড়ে এসো। তোমাকে এখনো মন ভরে দেখিনি, তাই আজ দেখবো। শীতল প্যাকেটটা দূরে ছুঁড়ে মারলো আর বলল, আপনার দেয়া জিনিস আমি নেব না। রাজ শীতলকে হঠাৎ কোলে তুলে নিয়ে ওয়াশরুমে গেল। তারপর শাওয়ার ছেড়ে দিয়ে শীতলকে ধরে রাখলো নিচে। শীতল নিজেকে ছাড়াতে পারল না, ভিজে পুরো কাক হয়ে গিয়েছে শীতল। এখন তোমারই আমার দেওয়া ড্রেসই পরতে হবে, এটা ছাড়া তোমার কোনো অপশন নেই। বাট আরেকটা অপশন আছে, কাপড় ছাড়াই বের হয়ে আসতে পারো। আমরাই তো, তাই না? কথাগুলো বলে রাজ একটু হেসে শীতলকে ছেড়ে চলে এলো। শীতলের ঠান্ডা লাগছে তাই সে প্যাকেটটা ওপেন করলো। ড্রেসটা দেখে সে অবাক হয়ে গেল, কেননা সাদা একটা নাইট গাউন, পুরোটাই সফট জর্জেট। এটা পরা আর না পরা একই কথা। শীতল এটা কোনোভাবেই পরবে না ঠিক করলো। অনেকক্ষণ পর রাজ ডোর নক করে বলল, কোথায় ডিয়ার তুমি? আমার হেল্প লাগবে? আমি কিন্তু 2 পায়ে দাঁড়িয়ে আছি হেল্পের জন্য। রাজ বারে বারে জোরে জোরে ধাক্কা দিচ্ছে। শীতল, ডোর ওপেন করো, নাহলে তোমাকে আস্ত রাখবো না। আমি ডোর ওপেন করলে তোমার কি অবস্থা হবে সেটা ভাবতেও পারবে না। ভালো ভালো চলে এসো। রাজ জোরে চিৎকার করছে। শীতল এবার প্রচণ্ড ভয় পেয়ে গেল। ডোর ওপেন করলেই রাজ তাকে জবাই করবে, এতে কোনো সন্দেহ নেই। শীতল আল্লাহর নাম নিচ্ছে আর কান্না করছে। রাজ সিংহের মতো গর্জন দিচ্ছে আর শীতলকে ডাকছে। শীতল এত সহজে দমে যাওয়ার মেয়ে নয়। সে ঠিক করেছে কিছুতেই রাজের দেওয়া ড্রেস পরবে না। রাজ যদি তাকে জবাই করে ফেলে তাহলেও না। রাজ এক পর্যায়ে ডোর ওপেন করে ফেলে। ডোর ওপেন করে রাজ দেখে শীতল ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছে। তোমার এত বড় দুঃসাহস, তুমি আমার কথা শোনো না? আমি আমার নিজের মর্জি মতো কাজ করি, আমি কারো কথা মানতে বা শুনতে বাধ্য নই। আমার মুখোমুখি বলবে না বলে দিলাম। এটা তোমার বাড়ি নয়, এটা আমার বাড়ি, তাই আমি কথা বলবো আর তুমি শুনবে। শীতল একরাশ ঘৃণা নিয়ে রাজের দিকে তাকিয়ে রইল শুধু। রাজ খেয়াল করে দেখল শীতল তার দেওয়া ড্রেসটা বাথটাবে ডুবিয়ে রেখেছে। এবার রাজের রাগ চরম পর্যায়ে গেল। রাজ শীতলের শাড়ির আঁচল ধরে একটানে খুলতে থাকে। শীতল ভাবেনি রাজ এমন কাজ করবে। কি করছেন কি আপনি? শাড়ি ছাড়ুন প্লিজ, আল্লাহ দোহাই। যা করছে দেখতে তো পাচ্ছ, সারা রাত শাড়ি ছাড়া ভেজা সিচুয়েশন এখানে থাকবে, এটাই তোমার শাস্তি। প্লিজ ছাড়ুন আমায়, আমার সাথে এমন করবেন না। ড্রেসটা বাথটাবে ভেজানোর সময় এই কথা মনে রাখা উচিত ছিল, এখন লেট হয়ে গেছে, এই শাস্তি তোমায় পেতে হবে। রাজ শীতলের শাড়ি খুলতেই শীতল চোখ বন্ধ করে 2 হাত দিয়ে নিজের শরীর ঢেকে ফেলল। রাজ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওয়াশরুমের ডোর বাহির থেকে লক করে চলে গেল। শীতল বেচারি এখনও 2 হাত দিয়ে নিজেকে ঢেকে রেখেছে। প্রচুর শীত লাগছে শীতলের, অলরেডি ঠান্ডাও লেগে গেছে তার। রাজ আরাম করে পুরো বেড দখল করে ঘুমিয়ে আছে, যেন ওর মতো সুখী আর কেউ নয়। ভোর হয়েছে, শীতলের মাথাটা বেশ ভারী লাগছে। চোখ খুলে নিজেকে রাজের রুমে আবিষ্কার করলো শীতল। সে তো ওয়াশরুমে ছিল, বাট রুমে কিভাবে এলো? এ কি, আমার গায়ে এই শুকনো কাপড় কোথা থেকে এলো? এগুলো কে পরালো? শীতল রাজকে রুমে দেখতে পেল না। রান্নার মহিলা মানে খালাকে শীতল তার পাশেই আবিষ্কার করলো। একরাশ মায়া নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তার দিকে, বৌরানী, এখন কেমন লাগছে? জি ভালো, বাট একটু শীত করছে আর হালকা ঠান্ডা লেগেছে বোধ হয়। আচ্ছা, আমি এখানে এলাম কি করে? রাজবাবা বলছেন তুমি জেদ করে রাতে গোসল করেছো আর বেশি শাওয়ার নেওয়াতে জ্ঞান হারিয়েছো। রাজ অফিসে গিয়েছে সকালে, এখনো আসেনি। শীতলের ঠান্ডা লাগাতে সে বেড রেস্ট নিচ্ছে শান্তিতে। রাজের ফেস দেখতে ইচ্ছে করে না শীতলের। এখন তো রাজ নেই, তাই শীতল কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে। শীতলের এই শান্তিটুকু বেশিক্ষণ রইল না। রাজের বিয়ের খবর শুনে তার কিছু দুঃসম্পর্কের আন্টিরা বিকেলে বাসায় আসে। সবাই শীতলকে দেখতে এসেছে। একজন বলল, নতুন বউ, তোমার রূপ দেখেই আমার রাজকে পাগল বানিয়েছো মনে হয়। দেখো, তোমার রূপ শেষ হয়ে গেলে রাজ আবার চলে না যায়। রাজও তাদের সাথে বসে আছে ল্যাপটপ নিয়ে, বাট কোনো কথা সে শুনতে পাচ্ছে না এমন ভাব করছে। আরেক আন্টি বলে, তা বৌরানী, তোমাদের ফ্যামিলিতে তোমাদের মেনে নিয়েছে? আমি হলে কিছুই আমার মেয়ের এমন কাণ্ড মেনে নিতাম না। কেন মেনে নেব না? রাজ হলো হীরের টুকরো ছেলে, এমন ছেলে সবাই লুফে নেয়। বৌরানীর ভাগ্য রাজের মতো ছেলে পেয়েছে। শীতলের গা জ্বলে যাচ্ছে কথাগুলো শুনে। ইচ্ছে করছে সবগুলোর কথার উত্তর দিতে, কিন্তু পারছে না কিছু বলতে।
এক সপ্তাহ হয়েছে রাজ আর শীতলের বিয়ের। শীতলের পরিবার এখনো মেনে নেয়নি রাজকে। শীতলের সাথে তার পরিবার সব সম্পর্ক শেষ করে দিয়েছে। কেউ শীতলের মুখ দেখতে চায় না। শীতলের অন্য জায়গায় বিয়ে হওয়ার কথা ছিল, সেটা সোসাইটির সবাই জানতো। বিয়ে না হওয়াতে সোসাইটির সবার কাছে বেশ হেনস্থা হতে হয়েছে শীতলের পরিবারকে। রাজ অনেক খুশি হয়েছে, বিকজ সে এটাই চেয়েছিল। রাজ এই কয়দিনে শীতলকে নানাভাবে কষ্ট দিয়েছে, নানাভাবে অপমান করেছে। শীতল মুখ বুঝে সহ্য করছে, শুধু রাজের ব্ল্যাকমেলের কারণে। রাজের কথা মতো না চললে সেই সোসাইটিতে ছড়িয়ে দেবে শীতলকে কিভাবে রাজ বিয়ে করেছে। শীতলের সিচুয়েশন দিনে দিনে আরও খারাপ হচ্ছে। রাজের নিকটতম আত্মীয় স্বজনেরা শীতলকে নানাভাবে অপমান করে বিয়ের ব্যাপারে। শীতলকে তারা বলে রাজের সাথে বিয়ের আগে তার কোনো অবৈধ সম্পর্ক ছিল কিনা। এই টাইপের অনেক কথা শুনতে হয় তাকে। সে কোনো প্রতিবাদ করতে পারে না এইসবে। রাজের সব অপমান মুখ বুঝে সহ্য করতে হয় তাকে। আর নীরবে সবার আড়ালে বালিশে মুখ গুজে কাঁদে। কখনো বা পাশের রুমে শাওয়ার ছেড়ে চিৎকার করে কাঁদে, যেন কেউ না শুনতে পায়। এই কয়েকদিনেই শীতলের জীবনটা জাস্ট তেজপাতা বানিয়ে দিয়েছে রাজ। একটা প্রস্টিটিউটের মতো ব্যবহার করে রাজ শীতলের সাথে, যেন শীতল কোনো সস্তা বস্তু। শীতল এখনও জানে না তার সাথে কেন এরকম করছে রাজ, কি তার অপরাধ। সে যতবার রাজকে জিজ্ঞাসা করেছে ততবারই রাজ তাকে বলেছে সময় হলে বলবে। তার নাকি আরও কষ্ট দেওয়ার বাকি আছে শীতলকে। তার স্বাদ মেটেনি শীতলকে কষ্ট দেওয়ার। একদিন শীতলকে নিয়ে একটা বিজনেস পার্টিতে যায় রাজ। সেখানে অনেক বিজনেসম্যানকে দেখতে পাই শীতল, যারা তার পূর্ব পরিচিত। ভণ্ডতার খাতিরে কথা বলতে হয় শীতলকে তাদের সাথে। সেটা রাজ দেখা মাত্র এর আগে গজগজ করতে থাকে। সে শীতলকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে থাকলো। শীতল সেদিকে খেয়াল করেনি। অনেক দিন পর বাহিরে এসে সে নিজেকে মুক্ত পাখি মনে করছে। তার ভীষণ ভালো লাগছে সবার সাথে কথা বলে। মনে দুঃখ কিছুটা হলেও লাঘব হলো শীতলের। পার্টিতে থাকা সবাই শীতলের প্রশংসা করেছে, যেটা রাজের ভালো লাগছে না। সে সহ্য করতে পারছে না শীতলের প্রশংসা। শীতলের বডি, ফেস, কণ্ঠ সব মনে মিলিয়ে সে একটা ইউনিক পার্সন হয়ে উঠেছে পার্টিতে। সবাই তার সাথে কথা বলার জন্য পাগল হয়ে গিয়েছে। রাজ তো এসব দেখে একের পর এক ড্রিঙ্ক করছে। মুখে কিছু বলতেও পারছে না শীতলকে সবার সামনে। একটা লোক রাজকে বলল, মিস্টার রাজ, আপনি লাইফে একটা ভালো কাজ করেছেন। মিসেস শীতলকে বিয়ে করে ওনার মতো লেডিকে কাছে পাওয়া মানে আসমান হাতে পাওয়া। আপনার সফলতা মিসেস শীতলের মতো ভাগ্যবতীর হাত দিয়ে তত্তর করে উপরে উঠবে, দেখবেন। আরেকটা লোক বলল, মিস্টার রাজ, আপনার ওয়াইফ এত সুন্দরী, কি বলবো। দেখবেন আপনাকে ছেড়ে আবার চলে না যায়। আপনার বয়সের সাথে ওনার বয়সের তফাৎ আছে। এমন ওয়াইফেরা সাধারণত সমবয়সী হাজব্যান্ড লাইক করে। ভালো করে আগলে রাখবেন আপনার ওয়াইফকে, যেন আপনাকে লাইফ থেকে বাদ না দেয়। কথাগুলো বলেই সবাই রাজকে নিয়ে হাসাহাসি করলো। শীতল একটু সাইডে আসতেই রাজ শীতলের হাত ধরে গাড়িতে এনে বসিয়ে দেয়, আর পার্টি থেকে কাউকে কিছু না বলে চলে আসে। রাজ রাগের চরম সীমায় পৌঁছেছে। সে শীতলের উপর প্রচণ্ড রেগে গিয়েছে। পার্টিতে যা যা হয়েছে তা সব শীতলের জন্যই হয়েছে সেটা রাজ মনে করছে। আজকে সে শীতলকে তার অন্য একটা রূপ দেখাবে, যা শীতল ভাবতেও পারবে না। শীতল চেঞ্জ করে শুতে গেল। রাজ তখন রুমের বাইরে ছিল। শীতলের যখনই ঘুমে চোখ লেগে গেল তখনই রাজ তাকে এক ঝটকায় বেড়ে বসিয়ে দিল। তা দেখে শীতল বলে ওঠে, কি হয়েছে? ঘুমোতে দিবেন না নাকি? আমার ঘুম হারাম করে দিয়ে তুমি ঘুমাবে, তাই না? আমি কখন আপনার ঘুম হারাম করলাম? আমি এখন ঘুমোবো। আপনি বেশি খেয়ে ফেলেছেন তাই উল্টাপাল্টা বলেছেন। তুমি কি করেছো, তাই না? তুমি তোমার প্রেমিকদের দিয়ে আমাকে অপমান করেছো। তোমার প্রেমিকদের সাথে যখন হাসাহাসি করছিলে তখন তোমার ঘুম কোথায় ছিল? কিসব বাজে বাজে কথা বলছেন? ওনারা সোসাইটির মান্য গণ্য লোক, ভদ্রতার খাতিরে কথা বলেছি আমি। ওইসব জানোয়ারদের ভদ্র বলবেন না, খবরদার। সবটা ক্যারেক্টারলেস। অন্যের বোর্ড দেখে নজর দেয় ওসব ছোট লোকরা। অবশ্য তোমার মতো মেয়েরা ওসব লোকদের লাই দেয়। এখন বলো, কাকে তোমার পছন্দ হয়েছে? কখন আমাকে মেরে চলে যাবে কারোর সাথে? শীতল এবার রেগে রাজের গালে থাপ্পড় দিল আর বলল, অনেক বলেছেন আপনি, আর না। এবার আমি বলবো আর আপনি শুনবেন। অনেক অপমান করেছেন, কিচ্ছু বলিনি। আজকে অপমানের চরম সীমানায় পৌঁছেছেন আপনি। সবাইকে নিজের মতো ভাববেন না। আপনি একটা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। ভেবেছি আপনি কখনো ঠিক হবেন আর নিজের ভুল বুঝতে পারবেন, বাট আমি ভুল ছিলাম। আপনার মতো মানুষ কখনোই মানুষ হবার নয়। ধর্ষক কখনো মানুষ হয় না। শীতল কথাগুলো বলেই রুমের বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো।
তখন রাজ শীতলকে এক টানে বেডে ফেলে দিল আর বলল, আজকে জানোয়ার কাকে বলে তা তোমাকে দেখাবো আমি। রাজ নিজের প্যান্টের বেল্ট খুলে হাতে নিল, নিজের শার্ট খুলে ফ্লোরে ফেলে দিল। রাজ প্রচুর ড্রিঙ্ক করেছে বিধায় তার হুঁশ হারিয়ে ফেলেছে। এসব কি করছেন আপনি? বেল্ট দিয়ে কি করবেন? রাজ একটা ওড়না দিয়ে শীতলের হাত পা মুখ বেঁধে ফেলল যেন চিৎকারের আওয়াজ কেউ না শুনতে পায়। শীতল কিছু বুঝে ওঠার আগেই রাজ বেল্ট দিয়ে অমানুষের মতো শীতলকে আঘাত করতে থাকে, ইচ্ছে মতো আঘাত করতে থাকে শীতলকে। আর শীতল চিৎকার করে কান্না করতে থাকে, বাট কেউ শুনতে পায় না তার আওয়াজ। শীতল ব্যথায় জ্ঞান হারায় এক সময়, বাট রাজ তখনও থামেনি। সে শীতলকে মেরে মেরে লাল বসিয়ে দিচ্ছে শীতলের গায়ে। এক পর্যায়ে রাজ মাতাল হয়ে জ্ঞান হারিয়ে শীতলের পাশে উপর হয়ে শুয়ে পড়ে। নিজেও জানে না সে আজ কি করেছে। অমানুষের মতো শীতলকে মেরেছে, তার কোনো ভ্রুক্ষেপ নেই। এদিকে রোজ শীতলের ওপর অভিমান ভুলে গিয়ে শীতলকে দেখতে যায় রাজের বাড়ি। রাত তখন 11টা হয়েছে। তার বাবার কাছ থেকে লুকিয়ে এত রাতে শীতলকে দেখতে এসেছে। রোদের খটকা লাগছে তাদের বিয়ে নিয়ে। শীতলের মতো মেয়ে এমন অবাধ্য হতে পারে না। বোনের মায়ের টানে সব ভুলে গিয়ে রাজের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে সে, শুধু ভেতরে যাওয়ার অপেক্ষা। রোদ ভেতরে ঢুকতে পারল না দারোয়ানের জন্য। রাজ দারোয়ানকে আগেই বলে দিয়েছে শীতলের বাড়ির কাউকে যেন ঢুকতে না দেওয়া হয়। রোদ বাধ্য হয়ে চলে গেল রাজের বাড়ি থেকে। সকাল হয়েছে, শীতলের জ্ঞান ফিরেছে, পুরো শরীর ব্যথায় জ্বলছে। শরীরের অনেক জায়গায় লাল লাল দাগ হয়ে গিয়েছে। শীতলের হাত পা আর বাঁধা নেই, মনে হয় রাজ খুলে দিয়েছে। শীতল নিজে নিজে বেড থেকে উঠে পড়ে। রাজ তখনও বেডে উপর হয়ে ঘুমিয়ে আছে। রাজকে ঘুমন্ত অবস্থায় কী যে নিষ্পাপ লাগছিল তা বলার বাহিরে, অথচ জেগে থাকলে জানোয়ারের মতোই বিহেভিয়ার করে। শীতলের আর সহ্য হচ্ছে না, এভাবে তার জীবন রাজের অত্যাচারে চলতে পারে না। শীতলের কিছু একটা করতে হবে রাজের হাত থেকে বাঁচার জন্য। আত্মহত্যা করা মহাপাপ, তা না হলে সে কবেই এই পথ বেছে নিত। শীতলের মাথায় একটা বুদ্ধি এলো রাজকে ঘুমন্ত অবস্থায় দেখে। শীতল একটা বালিশ নিয়ে রাজের দিকে এগিয়ে গেল। শীতল স্থির করলো রাজকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবে। শীতল বালিশ নিয়ে এগুতেই স্তব্ধ হয়ে গেল। তার হাত চলছে না, তার মন মানছে না রাজকে মেরে ফেলতে। হাজার হোক শীতল তো বাঙালি মেয়ে। বাঙালি মেয়েদের স্বামী যেমন হোক না কেন তাকেই মেনে নিতে হয়, সারা জীবন তার সাথেই থাকতে হয়। রাজ ঠিক বলেছিল শীতলের সম্পর্কে, যে শীতল কখনো তার স্বামীকে ধোকা দিবে না। শীতল বালিশটা ফ্লোরে ছুঁড়ে মেরে ওয়াশরুমে চলে যায় আর শাওয়ার ছেড়ে তার নিচে দাঁড়ালো। সেখানে বসে চিৎকার করে কান্না শুরু করলো শীতল। তার কান্না কেউ দেখতে পারছে না, একমাত্র আল্লাহ ছাড়া তার নিজের বলতে কিছু নেই। নিজের পরিবারও মুখ ফিরিয়ে নিয়েছে, সে মরতেও পারছে না আর মারতেও পারছে না। শীতল কি করবে তা ভেবে পাচ্ছে না। কিসের দোষে এত শাস্তি তা সে এখনো জানে না। পুরো বাড়ি ফাঁকা। কাজের খালা আর রাজের চাচা ময়মনসিং বেড়াতে গিয়েছেন, ওখানে তাদের কি যেন কাজ আছে তাই গিয়েছে। ঘড়িতে এখন 10টা বাজে, শীতল এখনো খায়নি। শীতল একা কি করবে তা বুঝতে পারছে না, তাই পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ একটা রুমের সামনে সে থমকে দাঁড়ালো। এই রুমের চাবি রাজের কাছে থাকে, কারো এই রুমে ঢোকার অনুমতি নেই। রাজ মাঝরাতে এখানে আসে সেটা শীতল কয়েকবার লক্ষ্য করেছে। আজকে দরজা খোলা রুমটার, এই সুযোগে শীতল রুমের ভিতরে কি আছে সেটা দেখার জন্য ভিতরে যায়। শীতলের বড্ড কৌতূহল হচ্ছে রুমের ভিতরে যাওয়ার জন্য। শীতল দেরি না করে সেই রুমে ঢুকে পড়ল। রুমটা দেখে মনে হচ্ছে কোনো মেয়ের রুম এটা। মেয়েদের জামা কাপড় কসমেটিক্স দেখেই বুঝলো শীতল। শীতল বেশ ভালো করে দেখলো রুমটা। হঠাৎ টেবিলের উপর দুটো ডায়েরি দেখতে পেল, একটাতে রাজ লেখা আর একটাতে লেখা রোজা। পার্সোনাল ডায়েরি দুটোই। শীতল রোজার ডায়েরি খুলে পড়তে শুরু করলো। আমি রোজা, বাবা মা কেউ নেই আমার, তবে একটা ভাই আছে। বাবা মার আদরের ভাইয়া আমাকে মানুষ করেছে। ভাইয়া আমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, আমার জন্য নিজের জীবন দিতে পারে। আমি একজনকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে কি না জানি না, তবে চার চোখ দেখে বুঝেছি সেও আমাকে ভালোবাসে। শীতল বুঝতে পারলো রোজা একজনকে ভালোবাসে। তারপরে কিছু পৃষ্ঠা খালি, শেষের কয়েকটা পৃষ্ঠায় কিছু লেখা দেখতে পেল শীতল। সেখানে লেখা, আমি ভাবতাম সে আমাকে ভালোবাসতো, বাট আজ জানতে পারলাম সে আমাকে একটু ভালোবাসেনি। আমি আমার এই জীবন আর রাখবো না, ভাইয়া আমাকে মাফ করে দিও। শীতল বুঝতে পারলো রোজা আত্মহত্যা করেছে, বাট সে যাকে ভালোবাসতো তার নাম লেখা না থাকায় শীতল তা জানতে পারলো না। এরপর শীতল রাজের ডায়েরি খুলে পড়তে শুরু করলো। আমি আমার বোনকে ভীষণ ভালোবাসি, তার জন্য জীবনের সব সুখ কোরবানি করতে পারি। আমি খুব রাগী, জেদি আর কঠোর টাইপ, বাট আমার এই কঠোর টাইপ সুখের পরশ নিয়ে এলো আমার ভালোবাসার শীতল। আই লাভ হার ভেরি মাচ।
যে কোনো কিছু বিনিময়ে আমি ওকে চাই। আজও আমি আমার ভালোবাসাকে নিজের মনের কথা বলতে পারিনি। প্রথম যেদিন ওকে দেখেছিলাম সেদিন এলেমেলে চলে ওকে এত সুন্দর লাগছিল যে ইচ্ছে হচ্ছিল আমি এখন বিয়ে করে সৌন্দর্যে ডুব দিই। পরে জানতে পারলাম ও আমার জানার জিগার দোস্ত, রোদের বোন। সম্পূর্ণ ডায়েরিতে আমি তোমাকে ভালোবাসি শীতল লেখা ছিল। শীতল রাজের ডায়েরি পড়ে স্তব্ধ হয়ে গেল। সে স্বপ্নেও ভাবেনি রাজ তাকে কখনো ভালোবাসতো। এখন তার কিছু রহস্য খুঁজছে। রাজ মাঝে মাঝে ভার্সিটি যেত, শীতলের ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকতো। এমনকি প্রাইভেট কোচিংয়েও রাজ দাঁড়িয়ে থাকতো। শীতলের জন্যই রাজ দাঁড়িয়ে থাকতো সেটা আর বুঝতে বাকি রইল না। শীতলের মাথায় একগাদা প্রশ্ন ঘুরছে। রাজ তাকে এতই ভালোবাসলে তাহলে ধর্ষণ করলো কেন? জীবন গেলেও কেউ তার ভালোবাসাকে অপমান করে না, তাহলে রাজ এমন করলো কেন? কি কারণ থাকতে পারে ওর? পুরো ডায়েরি পড়লেই এই রহস্য জানা যাবে। শীতল আবারও ডায়েরি পড়া শুরু করলো। ঠিক তখনই রাজের গাড়ির হর্ন বেজে উঠল। শীতল ভয়ে তাড়াতাড়ি ডায়েরি রেখে রুম থেকে বেরিয়ে গেল। কি হয়েছে ডার্লিং, এভাবে তাকিয়েছো কেন? আমি কেন আপনার দিকে তাকাতে যাব? কিছুটা লজ্জা পেয়ে শীতল কথাটা বলল। যেভাবে তাকিয়েছিলে মনে হচ্ছিল তুমি আমার প্রেমে পড়েছো। আমি আপনার প্রেমে পড়বো কেন? দেশে কি লোকের অভাব পড়েছে? শীতল লক্ষ্য করলো কালকে রাজ যা করলো তার কোনো অনুতাপ নেই রাজের। মনে হয় নেশায় মাতাল হয়ে সব ভুলে গিয়েছে রাজ। কি ব্যাপার, তোমার গায়ে হলো কিসের দাগ? এইসব বুঝেছি, এসব আমার উপর রেগে করেছো তাই না? শীতল এবার বুঝতে পারলো রাজের রাতের কথা কিছু মনে নেই। আমার গায়ে আমি যা ইচ্ছে তাই করবো, আপনার কি তাতে? কতবার বলবো তুমি আমার সম্পত্তি, তোমার উপর কারো অধিকার নেই, স্বয়ং তোমারও না। তোমার উপর শুধু আমার অধিকার। এ রাজ হলো তোমার মালিক, আমার যা ইচ্ছে তাই করবো তোমার সাথে। তোমাকে মারবো, কাটবো, তারপর আমি আবার জোড়া লাগাবো। বুঝতে পেরেছো কি বলেছি আমি? শীতল মাথা নাড়ালো। রাজ আবার বলতে শুরু করলো। কাল পার্টিতে তুমি যা করেছো তা তো এখনো ভুলিনি আমি। সবার সাথে হেসে হেসে কথা বলছিলে, আমার সাথে তো কখনো হেসে কথা বলো না। আর যদি কখনো দেখি কারোর সাথে কথা বলতে তাহলে তোমাকে জবাই করে কবর দেব। রাজের কথা শুনে শীতলের হার্ট ধকধক করছে। কখনো কোনো ছেলের সাথে কথা বলতে যেন না দেখি। তোমার ছেলেদের থেকে 100 হাত দূরে থাকবে। মনে রাখবে আমার নজর সব সময় তোমার উপর, বিকজ আমি তোমাকে। রাজ বলতে যেও বলল না। শীতল রাজকে লক্ষ্য করছে। সে কি কখনো শীতলকে ভালোবাসতো নাকি? শীতলের মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুরঘুর করছে। রোজার মৃত্যুর কারণ কি? সে কাকে ভালোবাসতো? কি কারণে সুসাইড করলো? রাজ কেন শীতলের সাথে এমন জঘন্য বিহেভিয়ার করছে? রোজার ঘটনার সাথে রাজের শীতলের প্রতি আচরণের কি কোনো যোগসূত্র আছে? শীতল এটা বুঝতে পেরেছে রোজার সুইসাইডের সাথে নিশ্চয়ই তার কোনো যোগসূত্র আছে। শীতল চোখ বন্ধ করে রাজের দেওয়া কষ্ট আর অপমানগুলো মনে করতে থাকলো। শীতল বেডে রাজের পাশে শুতেই রাজ তার কানের লতিতে কামড় দিল। শীতল একটু চিৎকার করতেই রাজ শীতলের মুখে আঙ্গুল রেখে বলল, শ্, এত চিৎকার করো কেন? স্বামীকে একটু আদর তো করেই না, আর নিজেও আদর নিতেও দাও না। শীতল সেই রাতে রাজের ছোঁয়াগুলো অনুভব করলো। আজ তার ঘৃণা লাগছে না। সব হয়েছে ডায়েরিতে। শীতলকে ভালোবাসে রাজ সে কথা জানার জন্য। শীতল মাঝরাতে জেগে উঠল। রাজ তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। শীতল রাজকে ছাড়িয়ে শাড়ি ঠিক করে স্টাডি রুমে গেল। ডায়েরিটা নিয়ে পড়তে শুরু করলো। সেখানে বিভিন্ন ঘটনার কথা লেখা ছিল। শীতল যেখানে যেখানে যেত রাজু সেখানে সেখানে যেত। সেসব কিছু ঘটনা কথা লেখা ছিল। শীতল যেদিন যে রঙের ড্রেস পরতো তাও লেখা আছে ডায়েরিতে। ডায়েরিতে একটা জিনিস দেখে শীতলের চোখ আটকে গেল। শীতল ডায়েরিতে একটা নূপুর দেখতে পেল, যেটা ও কক্সবাজারে বেড়াতে গিয়ে সমুদ্রে ফেলে দিয়েছিল। শীতলের নূপুর সমুদ্রে যখন পড়ে গিয়েছিল তখন এই স্থানে হাঙ্গর উঠানামা করছিল, যার জন্য নূপুরটা সেখানে ফেলে কাঁদতে কাঁদতে হোটেলে ফিরে আসতে হয়েছিল। তারপর হোটেল স্টাফের কাছ থেকে জানতে পেরেছিল একটা ছেলে নূপুর আনতে নাকি হাঙ্গরকে উপেক্ষা করে সমুদ্রে লাফ দিয়েছিল। শীতলের বুঝতে বাকি রইল না সেই ছেলে রাজ ছিল। রাজ তাকে এত ভালোবাসে আগে থেকেই, আর সেটা শীতল জানতেও পারল না। এই জন্যই তো শীতল মাঝে মাঝে তার পছন্দের জিনিসগুলো তার রুমে দেখতে পায়। রাজ তার পছন্দ অপছন্দগুলো জানে, এই জন্যই তো এসব করে। শীতল রাজের ডায়েরিতে আরেকটা পেজ পেল ছেঁড়া, যেটাতে রোজা নাম লেখা ছিল। সম্ভবত রাজ রোজার ডায়েরির একটা পেজ ছিঁড়ে তার এখানে রেখেছে। ডায়েরিতে স্পষ্টভাবে কি যেন লেখা ছিল। শীতল ভালো করে লেখাটা পড়ল। শীতলের প্রায় জ্ঞান হারানোর মতো সিচুয়েশনে পড়লো লেখাটা পড়ে। পেজের নিচে লেখা ছিল, আমি তোমাকে ভালোবাসি রোদ। এই লেখাটা স্পষ্ট ছিল। শীতল বুঝতে পারল রোজা তার ভাইয়াকে ভালোবাসত।
বাট তার ভাইয়া কি রোজাকে ভালোবাসতো? আর রোদ কিভাবে রোজাকে ধোকা দিল? কি এমন করেছিল রোদ? শীতলের মাথা নষ্ট হয়ে যাচ্ছে এতগুলো প্রশ্নের সম্মুখীন হয়ে। তবে সে একটা ধারণা পেয়েছে, বোধহয় রাজ তার বোনের মৃত্যুর জন্য শীতলের ভাইয়াকে দোষী বানিয়েছে, আর রোদের উপর প্রতিশোধ নেওয়ার জন্যই শীতলকে এভাবে কষ্ট দিয়ে যাচ্ছে। সম্পূর্ণ ডায়েরি পড়ার আগেই ভোর হয়ে যায়, তাই রুমটা লক করে শীতল নিজের রুমে চলে যায়। রাজ এখনো ঘুমিয়ে আছে। রাজের শার্টটা ফ্লোরে পড়ে আছে। শীতল রাজকে কিছুটা লক্ষ্য করলো। রাজকে একদম নিষ্পাপ শিশুর মতো লাগছে, অথচ এই রাজ শীতলকে ধর্ষণ করেছে আর প্রতিনিয়ত শীতলকে অপমান করেই যাচ্ছে। আবার সে নাকি শীতলকে ভালোবাসতো কখনো। শীতল বিদ্রুপের হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার ছেড়ে দিয়ে রাজের 2 দিন আগে রাতে বেল্ট দিয়ে শীতলকে যেভাবে কুকুর বিড়ালের মতো মেরেছিল তার কথা ভাবছে শীতল। রাতে এত অত্যাচার করেছে যে সকালে তা কত সহজে ভুলেও গেল। কি নিষ্ঠুর দুনিয়া। রাজের তেমন কাজ নেই, তাই সে বাড়িতে এসে পড়লো তাড়াতাড়ি। বাড়িতে এসে শীতলকে দেখতে পায় না রাজ। রাজ বুঝতে পেরেছে শীতল তার পরিবারের কারোর সাথে দেখা করতে গিয়েছে। রাজ রেগে পুরো আগুন হয়ে গেল। কোট আর শার্ট খুলে মাথায় পানি দিল রাগ কমানোর জন্য। রাজের কথা শীতল অমান্য করবে তা রাজ ভাবতেও পারছে না। রাজ এখন শীতলকে পেলে পুরো জবাই করবে, এতে কোনো সন্দেহ নেই। রাজ নিজের রাগ কন্ট্রোল করে ইজি চেয়ারে বসে শীতলের জন্য ওয়েট করতে থাকলো। দারোয়ানের বাড়িতে ছোট মেয়ে অসুস্থ, তাই সে ইমিডিয়েটলি বাড়িতে গিয়েছে, আর শীতল সেই সুযোগে বাইরে বের হতে পেরেছে। শীতল ভয়ে ভয়ে পার্কে গেল। শীতলের বেশ ভয় করছে, বিকজ রাজকে না জানিয়ে এখানে মায়ের সাথে দেখা করতে এসেছে সে। কেমন আছিস মা? শীতল তার মাকে দেখতে পেয়েই জড়িয়ে ধরলো। মা মেয়ে দুজনেই কাঁদছে। মা বাবা কেমন আছে? ভাইয়া কেমন আছে? এখনো আমার উপর রেগে আছে সবাই, তাই না? আমি কি তাদের জন্য মারা গিয়েছি? চুপ কর শীতল, কি সব বলছিস তুই? তুই তোর বাবাকে আর ভাইকে কষ্ট দিয়েছিস? তারা তোর উপর রেগে আছে, কিন্তু তোকে ওরা ভালোবাসে। একদিন ঠিক তোকে মেনে নিবে, দেখবি। তাই যেন হয় মা। তোর একই অবস্থা শরীরে, রাজ কি তোর খেয়াল করে না? শীতল সত্যিটা তার মাকে জানাতে চায় না, তাই কিছু মিথ্যে বলল। তা না মা, রাজ আমার অনেক ভালোবাসে, সে অনেক কেয়ার করে আমার আমার পা মাটিতে নামতে দেয় না। আসলে আম, তোমাদের ছেড়ে এসেছি তো তাই এমন দেখাচ্ছে। তোমাদের জন্য মন ভীষণ খারাপ হয় আমার। সত্যি বলতো, তুই রাজের সাথে সুখে আছিস? হ্যাঁ মা, আমি সুখে আছি। আমি তোকে কিছু কথা বলবো মা। আমাদের সোসাইটি নিয়ে চলতে হয়, তাই আমার মাথায় হাত দিয়ে বল, তুই কখনো নিজের সংসার ছেড়ে আসবি না? রাজের সাথে থাকবি মৃত্যু আগ পর্যন্ত। রাজকে স্বামীর মর্যাদা দিবি সব সময়। বাঙালি মেয়েদের একবার বিয়ে হয়, তাই জীবন দিয়ে হলেও সেটা টিকিয়ে রাখবি। তোর বাবা কাছে সম্মান আগে, তুই একবার তার সম্মান নষ্ট করেছিস, কিন্তু আর কখনো করবি না, তাহলে তোর বাবা আর বেঁচে থাকবে না। শীতল স্তব্ধ হয়ে গেল মায়ের কথা শুনে। তার মা এসব কি বলছে? সে কিভাবে রাজের মতো অমানুষের সাথে সারা জীবন থাকবে? শীতল সিএনজি নিয়ে আসার পথে তার মায়ের বলা কথাগুলো নিয়ে ভাবছে। সে ভেবেছিল সব রহস্য জেনে রাজের সব ভুল ভাঙিয়ে তার জীবন থেকে চলে যাবে বহু দূরে। রাজ যে কারণেই হোক তার সাথে অন্যায় করেছে, এই জঘন্য অন্যায়ের কোনো ক্ষমা নেই। শীতল ভেবে কোনো কিনারা পাচ্ছে না কিভাবে রাজের সাথে সারা জীবন থাকবে। রাজ তাকে আগে হয়তো ভালোবাসতো, বাট এখন তার ভালোবাসা অন্ধ হয়ে গেছে। এখন শীতলের জন্য একরাশ ঘৃণা আছে। শীতল ভাড়া মিটিয়ে মেইন রোডে যেতেই রাজের গাড়ি দেখে বুঝতে পারে রাজ এসেছে। রাজের এত তাড়াতাড়ি বাড়ি ফেরা শীতলের জন্য ভালো নয়। শীতল ভয় ভয়ে রুমে ঢুকলো। পুরো রুম অন্ধকার। আবছা আলো ইজি চেয়ারে বসে একজন তার দিকে তাকিয়ে আছে, সেটা শীতল বেশ বুঝতে পেরেছে। ভয়ে শীতলের পুরো বডি কাঁপছে। সে চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। রাজ শান্ত গলায় বলল, কোথায় গিয়েছিল আমাকে না বলে? শীতল চুপ হয়ে আছে। কোথায় গিয়েছিলে বললে না যে, উত্তর দাও। এবার রাজ জোরে চিৎকার করে বলল। শীতল রাজের চিৎকার শুনে চমকে গেল। মায়ের সাথে দেখা করতে। আমি তোমাকে কি বলেছিলাম? আমার পরিবারের কারোর সাথে যোগাযোগ না রাখতে। তো তুমি যোগাযোগ রাখলে কেন? মা দেখা করতে অনুরোধ করেছিল তাই। আমি তোমাকে বারবার মানা করেছি, তারপরেও তুমি আমার কথা অমান্য করেছো কেন? তুমি কি ভেবেছ আমি কিছু বলছি না? মায়ের সাথে প্ল্যান করে আমাকে মারার জন্য দেখা করতে গিয়েছিল, তাই না? তা কিভাবে মারবে আমাকে তা ঠিক করেছ? শীতল চমকে গেল। এসব কি বলছেন? আপনাকে আমি মারতে যাব? আপনি স্বামী হন আমার।
কথাটা বলেই শীতল স্তব্ধ হয়ে গেল। কিভাবে এই কথা বলল সেটা নিজেও জানে না। এসব কথা বলে আমাকে ভোলাতে পারবে না। তোমরা ফুল ফ্যামিলি ড্রামা পাস। আমার কথা অমান্য করার শাস্তি তোমাকে পেতেই হবে। রাজ ওই দিনের মতো আবার নিজের বেল্ট খুলে শীতলের কাছাকাছি আসতে শুরু করলো। শীতল ভয়ে ভয়ে পিছুচ্ছে আর রাজ এগুচ্ছে। শীতল কিছু বলছে না, বিকজ সে জানে রাজকে বোঝালেও বুঝবে না। রাজ শীতলের হাত ধরতেই শীতল জ্ঞান হারালো। শীতল রাজের উপর জ্ঞান হারিয়ে পড়ে গেল। রাতে শীতলের জ্ঞান ফিরল। জ্ঞান হারিয়ে ভালো হয়েছে, অন্তত রাজের অত্যাচারের হাত থেকে বাঁচা গেল। শীতল চোখ বুলিয়ে রাজকে খুঁজলো, বাট পেল না তাকে। এই সুযোগে শীতল লুকোনো ডায়েরি নিয়ে ওয়াশরুমে গিয়ে ডোর লক করলো। ডায়েরিটা পড়া শুরু করলো আবার। আমার লাইফে একটা বন্ধু ছিল, রোদ, যাকে আমি ভীষণ বিশ্বাস করতাম। বাট সে আমার বিশ্বাস ভেঙে ফেলল। আমার কলেজের টুকরো বোনকে সে সুইসাইড করতে বাধ্য করেছে। কেন করলে এরকম আমাদের সাথে? আমি আমার বোনের প্রতিশোধ নিয়েই ছাড়ব। রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন, আর অপমানের বদলে অপমান। আমি ছাড়বো না কাউকে। এর জন্য আমাকে যা করতে হবে তাই করব। প্রয়োজনে নিজের ভালোবাসা কোরবানি দেব, তবু নিজের কলেজের টুকরো বোনের মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়ব। আমি ছাড়বো না কাউকে, সব ধ্বংস করে দেব। রোদ, তুই আমার বোনের সাথে যে অন্যায় করেছিস তা তোর বোনের সাথে করবো 1000 গুণ বেশি। শীতল কিছুটা নিঃশ্বাস নিয়ে আবার পড়তে শুরু করলো। কয়েকটা পাতা খালি, তারপর দুটো পাতাতে লাল কালি দিয়ে কিছু লেখা। আমি রাজ, আমি একজনকে ভালোবাসি, জীবনে থেকে বেশি ভালোবাসি তোকে। কিন্তু আজকে আমি আমার ভালোবাসাকে ত্যাগ করেছি। আজকে আমি আমার ভালোবাসাকে অপমান করব। যে কোনো ভালোবাসার মানুষ তার ভালোবাসার সাথে এমন করে না। শীতলকে কখনো নিজের মনের কথা বলিনি, না বলে ভালো করেছে। ও জানলে হয়তো ওর সাথে কোনো জঘন্য কিছু করতে পারতাম না। ওকে কখনো জানতেও দেব না ওকে আমি কখনো ভালোবাসতাম। নিজের ভালোবাসাকে কোরবানি দিলাম আদরের বোনের জন্য। নিজের কলিজির টুকরো আদরের বোনের নিস্তব্ধ রক্তাক্ত দেহটা আমি কবর রেখেছি। আমার বোনটা একা থাকতে পারতো না কখনো। ওর একা থাকতে ভয় করত, কিন্তু এখন ওকে একা থাকতে হচ্ছে। ভাইয়া ভাইয়া করে আমাকে ডাকছে, পরিষ্কার শুনতে পারছি। রোজা বলছে, ভাইয়া, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি থাকবো না এখানে। আমার অন্ধকারে একা থাকতে ভয় করছে। বোন, তোর গা ছুঁয়ে প্রতীক্ষা করেছিলাম। তোকে যারা কষ্ট দিয়েছে তাদের দ্বিগুণ কষ্ট আমি তাতে ফিরিয়ে দেব। তুই তোর অকৃতজ্ঞ ভাইয়ের উপর বিশ্বাস রাখ শুধু। ডায়েরিটা পড়ে শীতলের চোখ দিয়ে পানি পড়ছে। সে আবার ডায়েরি পড়া শুরু করলো। আমি আজ আমার ভালোবাসাকে অপমান করেছি। আমি নিজের হাতে আমার ভালোবাসার মানুষকে ধর্ষণ করেছি। আমার ভালোবাসার যন্ত্রণায় চিৎকার করছিল। তখন আমি প্রতিশোধ নেওয়ায় খুশিতে আমার জানোয়ারের মতো হাসছিলাম। কত বিক্ষত করেছি আমি আমার ভালোবাসাকে। আমি আজ ধর্ষক হয়েছি। সমাজের চোখে আমি সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়েছে। আমার এগুলো কোনো অনুতাপ নেই। যা করেছি তা ওদের প্রাপ্য ছিল। আমি আমার বোনের কষ্টের দুঃখের যন্ত্রণার প্রতিশোধ নেব এখন থেকে। 1000 গুণ কষ্ট দেব শীতলকে, কারণ এই আমার বোনের হত্যাকারীর বোন। এটাই ওর সবচেয়ে বড় অপরাধ। তিলে তিলে মারব শীতলকে আমি, তারপর রোদকে বোঝাবো বোনের সাথে অন্যায় হলে কেমন লাগে। ওর কাছ থেকে চিরদিনের মতো শীতলকে কেড়ে নেব। রোদ শুধু তাকিয়ে দেখবে, বাট কিছুই করতে পারবে না। এইভাবে আমি আমার আদরের বোনের প্রতিশোধ নেব। রোদ শুধু তাকিয়ে দেখবে, বাট কিছুই করতে পারবে না। এইভাবে আমি আমার আদরের বোনের প্রতিশোধ নেব। ইচ্ছে করলে রোদকে 1 সেকেন্ডে মেরে ফেলতাম, ঘাড় থেকে ওর মাথাটা আলাদা করে দিতাম, বাট তা করিনি। একেবারে মেরে ফেললে তো মনের মতো প্রতিশোধ নেওয়া হবে না। তেলে তেলে যন্ত্রণা দিয়ে মারবো ওকে, তারপর ওর পরিবারকে। সবই আমার শত্রু, কাউকে আমি ছাড়বো না। শীতল পুরো ডায়েরি পড়ে স্তব্ধ হয়ে গেল। রাজ তাকে আর তার ভাই রোদকে এত ঘৃণা করে জাস্ট বলার বাহিরে। প্রতিশোধের নেশায় রাজ পাগল হয়ে গেছে। যে শীতলকে সে ভালোবাসতো তাকে সে এখন ঘৃণা করে। প্রতিনিয়ত তার উপর নির্মম অত্যাচার করে। রাজ তার প্রতিশোধ নিচ্ছে, কিন্তু এভাবে আর কতদিন? শীতল মানছে তার ভাই দোষ করেছে, বিশাল অপরাধ করেছে। তারপরও সবকিছুর একটা সীমা আছে। শীতল তো কোনো অপরাধ করেনি, তাহলে ওকে কেন শাস্তি পেতে হচ্ছে? রোদের বোন হওয়া কি তার অপরাধ? এতে শীতলের তো কোনো হাত নেই। রাজকে যেভাবেই হোক থামাতে হবে। একজনের ভুলের জন্য এতগুলো জীবন নষ্ট হবে কেন? রাজের কোনো অধিকার নেই শীতলের জীবন নষ্ট করার। রাজকে সকল পরিস্থিতি বোঝাতে হবে ঠান্ডা মাথায়, আর রোদের কাছ থেকেও সত্যিটা জানতে হবে। এসবের জন্য সময় প্রয়োজন। আগে রাজকে প্রতিশোধ নেওয়া থেকে থামাতে হবে, না হলে রাজ সবার জীবন নষ্ট করে দেবে। দুপুরে রাজ খাচ্ছে, শীতলও খাচ্ছে আর বারবার রাজের দিকে তাকাচ্ছে।
বোঝার চেষ্টা করছে রাজ এখনও তাকে ভালোবাসে কিনা। এভাবে কেউ আমার দিকে তাকালে আমি আনইজি ফিল করি। শীতল মাথা নিচু করে ফেলল। রাজ তাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখেছে। এটা শীতলকে অপ্রস্তুতিতে ফেলে দিল। রাজ বিকালে রুমে রেডি হয়ে পারফিউম দিচ্ছে বডিতে। শীতল দরজার সামনে দাঁড়িয়ে রাজকে দেখছে আর ভাবছে তার মায়ের কথা। মায়ের মাথা ছুঁয়ে শীতল কথা দিয়েছে রাজের সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, রাজকে স্বামীর মর্যাদা দিতে। তোমাকে বিয়ে করেছে বলে বউয়ের মর্যাদা দেয়নি যে তুমি অধিকার খাটে বাবার উপর। নিজের সীমায় থাকো। রাজ চলে গেল নিজের মতো হনহন করে। শীতল কিছুটা মন খারাপ করলো কথাগুলো শুনে। রাজ তাকে একসময় ভালোবাসতো, বাট এখন বাসে না। এখন শুধু ঘৃণা করে শীতলকে। শীতল তো কোনো দোষ করেনি, তবে তাকে কেন কষ্ট দিচ্ছে রাজ? পুরো বাড়ি খালি, সবাই ময়মনসিংহে গিয়েছে বেড়াতে। কবে আসবে কে জানে। টিভিতে একটা চ্যানেলে খুব সুন্দর একটা সিনেমা হচ্ছে। নায়ক ভীষণ ভালোবাসে নায়িকাকে। হিরোটা দেখতে অনেকটা রাজের মতো মনে হলো, আর হিরোইনকে শীতল সে ভেবে ফেলল। কলেজ চুরি করে হিরোর সাথে দেখা করা, হাত ধরে খালি রাস্তা দিয়ে হাঁটা, চটপটি ফুচকা আর বাদাম খাওয়া। হিরোটা অনেক রোমান্টিক আর দেখতেও রাজের মতো ড্যাশিং স্মার্ট। সিনেমার শেষে হিরো আর হিরোইনের বিয়ে হয়। তারা সুখে সংসারে ভাসতে থাকে। শীতল সিনেমাতে রাজ আর নিজেকে কল্পনা করছিল। যদি রাজও হিরোর মতো তাকে ভালোবাসতো, তাহলে তার জীবনটাও হিরোইনের মতো সুখের হতো। শীতল কখনো কাউকে ভালোবাসেনি। সে তার স্বামীর জন্য সব ভালোবাসা রেখে দিয়েছিল। প্রতিটা মেয়েই মনে মনে একটা সুখের সংসার কল্পনা করে, যার স্বামী অনেক ভালোবাসবে তাকে। শীতলও দেখেছিল এমন স্বপ্ন, বাট সে সব শুধুই স্বপ্ন। রাজ তাকে কখনোই স্ত্রীর মর্যাদা দেবে না, তাকে শুধু ব্যবহার করবে আর সারা জীবন তিলে তিলে কষ্ট দেবে তাকে। এদিকে শীতলের মা বলেছেন রাজকে নিয়ে সারা জীবন সংসার করতে। শীতল কি করবে ভেবে পাচ্ছে না। মায়ের দেওয়া কথা রাখবে কিভাবে? রাজ তো সব সময় শীতলকে দেখলে রোজার কথা মনে করে, আর শীতলকে নানাভাবে কষ্ট দিয়ে প্রতিশোধ নিয়ে মনের জ্বালা মেটায়। রাজ ওকে কখনো মেনে নেবে না। যা করার শীতলকেই করতে হবে। রাজের মতো লোককে যেভাবেই হোক আগের রূপে আনতে হবে। সব কিছুই সম্ভব হবে শীতলের ভালোবাসা দিয়ে, রাজের যত রাগ অভিমান দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে পারলে। বিকালে রাজ বাড়িতে এসে দুপুরে খাবার খাচ্ছে। রেস্তোরাঁয় নয়, শীতলের হাতের খাবার। রাজ প্রথমে অবাক হয়েছিল কিছুটা। শীতল ডায়েরি থেকে রাজের পছন্দের খাবারের কথা জেনে রান্না করেছে। শীতলের হাতের রান্না বেশ ভালো। সবাই তার রান্না খেয়ে সারা জীবন মনে রাখবে এমন রান্না করেও। শীতল জানে মানুষকে ইমপ্রেস করতে হলে রান্না হলো সবচেয়ে বড় হাতিয়ার। রাজ চুপচাপ খাবারগুলো খেলো। শীতল খেয়েছে কিনা তা একবারও জিজ্ঞাসা করেনি। রাজ যখন খাবার খাচ্ছিল তখন রাজকে একদম ইনোসেন্টের মতো লাগছিল। শীতলের অনেক মায়া হচ্ছে রাজের জন্য। যে বোনকে সে এত ভালোবাসতো, সে বোন অকালে চলে গেল। শীতলের বড্ড ইচ্ছে হচ্ছে রাজকে একটু সান্ত্বনা দিতে, বাট তার সাহস নেই সান্ত্বনা দেওয়ার। রাজ খেয়ে একবার শীতলের দিকে তাকালো। শীতল ভাবলো তার প্রশংসা করবে, বাট কিছুই করলো না। চুপচাপ উঠে রুমে চলে গেল। শীতল কিছুটা কষ্ট পেল। সারা দুপুর এত কষ্ট করে রান্না করলো, আর রাজ একটা ধন্যবাদও দিল না। শীতল রুমে গিয়ে দেখলো রাজ উপর হয়ে শুয়ে আছে। আমার রান্না কেমন হয়েছে? রাজ শীতলের দিকে ভ্রু কুঁচকে তাকালো। রান্না কি ভালো লেগেছে আপনার? ভালো লেগেছে। শীতল খুশি হয়ে বলল। শুধু ভালো লেগেছে? বলেছি ভালো হয়েছে, তার মানে ভালোই হয়েছে। তাহলে আমার গিফট? কিসের গিফট? বারে, আমি নতুন বউ হয়ে প্রথম রান্না করলাম। নতুন বউ রান্না করলে তাকে গিফট দিতে হয়, জানেন না? শীতল কথাগুলো নিচে তাকিয়ে ভয় ভয় বলল। রাজ বিরক্ত হয়ে কতগুলো টাকা ছুঁড়ে মারল শীতলের গায়ে। রেস্তোরাঁয় বাবুর্চি রান্না ভালো হলে তাকে টিপস দেওয়া হয়, যেটা আমি সবসময় দিয়ে থাকি। শীতল টাকাগুলো তুলে নিয়ে বারান্দায় চলে গেল। বুকটা তার ফেটে যাচ্ছে। তাকে বাবুর্চির সাথে তুলনা করলো রাজ। একটু ধন্যবাদ দিলে কি এমন হতো রাজের? নিজের বোনের প্রতিশোধ নিচ্ছে রাজ। ওর জায়গায় ও তো ঠিক কাজ করছে। শীতল রাজের পাশে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে রাজ শীতলকে ডেকে তুলে বলল, পা ব্যথা করছে, একটু টিপে দাও। শীতলের সেই রকম রাগ হলো। মাঝরাতে কেউ এরকম করে? শীতল বাধ্য হয়ে রাজের পা টিপছে। হাতে কি জোর নেই নাকি? আরো জোরে টিপো। শীতল পা টিপতে টিপতে রাজের পায়ের কাছেই ঘুমিয়ে পড়ল। শীতল নিজের ভাগ্য মেনে নিয়েছে, তাই সে রাজের সাথে মানিয়ে চলতে সিদ্ধান্ত নিয়েছে।
বাট রাজের মতো সিংহকে নিজের বশে এনে সংসার করা একরকম সোজা কাজ নয়। শীতল অনেকবার চেষ্টা করেছে রাজকে বোঝাতে, সে রাজের সাথে থাকতে চায়, তার সাথে সংসার করে সারা জীবন কাটিয়ে দিতে চায়, সব কিছু ভুলে সুখের সমুদ্রে ভাসতে চায় শীতল। বিকজ বিয়ে তো একবারই হয়, উপরওয়ালার ইচ্ছে হয়েছে বলেই রাজের সাথে তার বিয়ে হয়েছে। শীতল রাজকে নানাভাবে ইমপ্রেস করার চেষ্টা করে। এই তো সেদিন সব ভুলে কিচেনে গিয়েছিল রান্না করতে রাজের পছন্দ মতো। কিচেনে গিয়ে দেখে দুটো শেফ রান্না করছে। রাজ দুটো শেফ এনেছে রান্না করতে, সেটা শীতলকে বলার প্রয়োজনও মনে করল না। রাজ সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। একটা কথা বলবো? আসলে বলতে চাচ্ছিলাম, আপনি শেফ কেন এনেছেন? আমাকে একবারও বললেন না যে। আমি কি করব না করব সেটা তোমাকে বলে করতে হবে? আপনি কথাটা অন্যভাবে নিয়েছেন, আমি তেমনটা মিন করতে চাচ্ছি। আসলে আমি তো আছি, তাহলে শেফ কেন আনতে হবে? রাজ ল্যাপটপ অফ করে শীতলের সামনে এসে দাঁড়ালো। শীতল মাথা নিচু করে শাড়ির আঁচল শক্ত করে ধরে রেখেছে। কেন, তুমি কি শেফ? যার কাজ যেটা তাকে সেটাই করতে হয়। তোমার কাজ হলো শুধুমাত্র বেডে, এখন তোমার কাজকে অন্যজনকে করতে দেওয়া উচিত? তুমি বললে তোমার কাজ অন্য একজনকে করতে দেওয়া উচিত। শীতল নিজের কানকে বিশ্বাস করছে না। রাজ তার কথাকে এভাবে ধরে তুলনা করবে। সেদিন শীতল অনেক কেঁদেছিল। শীতল নিজেই বলল, অনেক হয়েছে, আর থাকবো না আমি রাজের সাথে। একটা অমানুষকে আমি কখনোই মানুষ বানাতে পারবো না। আমি চেয়েছিলাম, বাট এটা পসিবল না। আমায় বিন্দু মাত্র সম্মান করে না, কেন থাকবো আমি এখানে? কাল সকালে রাজা অফিসে চলে গেলে আমিও চলে যাব, অনেক দূরে, তখন উনি বুঝবেন আমার মূল্য। কয়েকদিন হয়ে গেল শীতল শুয়ে আছে। রাজ বেডে বসে কাজ করছে। কাজল জোর করে শীতলকে সুন্দর করে সাজিয়েছে। গায়ে মন মাতানো পারফিউম লাগিয়ে দিয়েছে শীতলের। রাজ একটু পরপর শীতলের দিকে তাকাচ্ছে। শীতল অবশ্য সেটা খেয়াল করছে না। শীতল ভাবছে কবে রাজ তাকে আপন করে নেবে। শীতলকে অবাক করে দিয়ে রাজ কাজ বন্ধ করে দিয়ে শীতলকে জড়িয়ে ধরে তার চুলের সুবাস নিতে শুরু করলো। শীতলের এমন রাগ উঠল যে রাজকে ধাক্কা দিয়ে সরিয়ে গেল। রাজ একেবারে বেড থেকে পড়ে গেল। রাজ রেগে শীতলের দিকে তাকালো। শীতল এখন এতটা ভয় পায় না রাজকে। সে উল্টো দিকে মুখ করে শুয়ে পড়ল। রাজ নর্মালি নিচ থেকে উঠে শীতলের পাশে শুয়ে পড়ল। শীতল ভেবেছে রাজ অপমান হওয়ার পর তার কাছে আসবে না, তাকে ছোবে না। কথায় আছে কুকুরকে বিশ্বাস করা যায়, তবুও কোনো ছেলেকে না। রাজ শীতলকে হঠাৎ জোর করে জড়িয়ে ধরল। দুই হাত দিয়ে শীতলের হাত চেপে ধরল, পা দিয়ে শীতলের পা আঁকড়ে ধরল। শীতল রাজের কাছ থেকে নিজেকে ছাড়াতে পারছে না। শীতল রেগে রাজের গালে একটা কামড় দিল। এমন জোরে কামড় খেয়েও রাজ একটুও রিয়াক্ট করেনি, যেন তার শরীরে গন্ডারের চামড়া। তোমার তো মা হওয়ার ইচ্ছা, তাহলে এসে তোমাকে মা বানিয়ে দিই, তারপর আমি আর আমার বাবু মিলে তোমাকে তেলে তেলে কষ্ট দেব। আরও 2 দিন কেটে গেল। রাজের কোনো পরিবর্তন হচ্ছে না। কাজলের কাছে এখনো কোনো চিঠির উত্তর আসেনি। শীতল আর কাজল একদিন শপিংয়ে গেল। অনেক কেনাকাটার পর গাড়িতে বসতে গিয়ে শীতলকে কে যেন ডেকে উঠল তার নাম ধরে। শীতল পেছনে তাকিয়ে দেখে তার মা। শীতলের মা শীতলকে দেখে জড়িয়ে ধরল। শীতলের মা জোর করে শীতলকে বাড়ি যেতে বলল। কাজল শীতলকে অভয় দিয়ে বাড়ি যেতে বলল। শীতলের হঠাৎ মনে পড়ল বাড়িতে গেলে ভাইয়ার কাছ থেকে কোনো ক্লু নিশ্চয়ই পাওয়া যাবে রোজার। রোদ মাঝে মাঝে ডায়েরি লিখত। আজও টেবিলে বসে একটা ডায়েরিতে কি যেন লিখছে। আমার অন্ধ প্রেম। আর কিছু লিখতে পারল না। তার আগেই রোদ তার বাবার চিৎকার শুনল। রোদ রুম থেকে নিচে নেমেই শীতলকে দেখল। শীতলের বাবা শীতলকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছে। শীতল তার বাবার পা ধরে মিনতি করছে তার সাথে একটু কথা বলার জন্য। দেখুন মিসেস রাজ, আপনি এখান থেকে চলে যান। আপনার স্বামী জানতে পারলে সমস্যা হবে। আপনি এখন এই বাড়ির মেয়ে না, এখন আপনি অন্য কারো বাড়ির বউ। বাবা, এমন করে আমায় পর করে দিও না প্লিজ, আমার কথাটা একটু শোনো। কোনো কথা শুনবো না আপনার। আপনার স্বামীর সোসাইটিতে সম্মান না থাকতে পারে, বাট আমার আছে। আমার এখন একটা সন্তান, আর সেটা হলো রোদ। কাজল শীতলকে টানছে এখান থেকে চলে যেতে। শীতলের মা আঁচল দিয়ে চোখ মুছছে। এমন সময় রোদ তার বাবাকে বলে, বাবা, বাড়ি থেকে আমিও চলে যাব যদি শীতলকে বাড়িতে থাকতে না দেওয়া হয়। পরিবেশ বেশ থমথমে হলো। রোদের বাবা কিছু না বলে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। রোদের দিকে একবার তাকিয়ে রোদকে দেখেই শীতল রোদের বুকে ঝাঁপিয়ে পড়ে। ভাই বোন দুজনেই কাঁদছে। তোর পাগলি কাটছিস কেন?
রাজকে আমি চিনি তো, সে আমার কলিজার টুকরো বোনের চোখে পানি আসতে দেয় না নিশ্চয়ই। সেজন্য তোর চোখে পানি জমিয়ে রেখেছিলি, যেন আমার বুক এসে কাঁদতে পারিস, তাই না? শীতল মনে মনে বলল। ভাইয়া, তুমি তো জানো আমি তোমার বন্ধু আমার চোখে পানি বেশি ভালোবাসে। আমার মুখে কখনো হাসি আসতে দেয় না সে। কান্না আমার নিত্যদিনের সাথী। তুমি তো জানো না তোমার বোনকে কিভাবে প্রতিদিন ধর্ষণ করা হয়। এগুলো জানলে তো তুমি তুমি আমার স্বামীকে টুকরো টুকরো করে ফেলবে। এই জন্যই কখনো তোমায় আমার কষ্টগুলো বলতে পারবো না আমি। গল্পটির পরবর্তী অংশ আসবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা।